সো হ্যালো ফ্রেন্ডস, আমি দেবাশিস চক্রবর্তী। আজকে তোমাদের কাছে ইআইজিআরপি প্রোটোকল নিয়ে এসেছি। আজকে ইআইজিআরপির ফার্স্ট ক্লাস। তো এই যে প্রথম ক্লাসটাতে আমরা ইআইজিআরপির যে বেসিক ফিচার্স সেগুলো নিয়ে আলোচনা করব। মোস্ট প্রবাবলি হয়তো আজকের ক্লাসে আমরা কোনো প্র্যাকটিক্যাল করতে পারবো না। আমরা পরবর্তী যে ক্লাসগুলো করব সেগুলোতে আমি তোমাদের ভিডিও প্র্যাকটিক্যালস দেখাবো। তো ইআইজিআরপি সম্বন্ধে আমাদের প্রথমে মেইন যে ওর প্রপার্টিসগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আমি প্রত্যেকটাই এক্সপ্লেন করব। প্রথমেই বলেছে হাইব্রিড অর অ্যাডভান্স ডিস্ট্যান্স ভেক্টর প্রোটোকল। ইনফ্যাক্ট ইআইজিআরপিকে নিয়ে এই একটা বলতে পারো ডিবেট আছে। নতুন অথার্সরা অনেকেই দেখবে এটাকে বলছে হাইব্রিড প্রোটোকল, আর পুরনো অথার্সরা অনেকেই এটাকে বলে অ্যাডভান্সড ডিস্ট্যান্স ভেক্টর প্রোটোকল। ইনফ্যাক্ট ইআইজিআরপি ইজ বেসিক্যালি এ ডিস্ট্যান্স ভেক্টর প্রোটোকল, যার ভেতরে কিছু কিছু লিঙ্ক স্টেট প্রপার্টিজ আমরা বা রাদার সিসকো অ্যাড করেছিল। সেই জন্য এটাকে হাইব্রিড বলা হয়, বা আরও পারফেক্টলি বলতে গেলে অ্যাডভান্স ডিস্ট্যান্স ভেক্টর প্রোটোকল। তো আমরা প্রথমে আগে দেখে নিই যে এটাকে অ্যাডভান্স ডিস্ট্যান্স ভেক্টর কেন বললো, ওর মধ্যে কী কী প্রপার্টি আছে যাতে করে ওর মানে ডিস্ট্যান্স ভেক্টর নেচার এবং লিঙ্ক স্টেট নেচার দুটোই আছে, সেটা আমরা কী কী প্রপার্টির দ্বারা বলতে পারি। ওয়াই ইআইজিআরপি ইজ কনসিডার্ড হাইব্রিড প্রোটোকল। দেখো এখানে ওর ডিস্ট্যান্স ভেক্টর প্রপার্টিসগুলো আমি বলেছি আর লিঙ্ক স্টেট প্রপার্টিসগুলো বলেছি। ডিস্ট্যান্স ভেক্টর প্রপার্টিস হচ্ছে রেকর্ডস অনলি ডিস্ট্যান্স অ্যান্ড দ্য নেক্সট হপ, নো টোপোলজি কনসেপ্ট, অ্যাডভার্টাইজেস অনলি রুটস। এটা আমরা অনেক দিন থেকেই ডিসকাস করে আসছিলাম যে কোনো ডিস্ট্যান্স ভেক্টর প্রোটোকল তাই করে থাকে, ও শুধু নেক্সট হপ অবধি চেনে, তার ওপারে যে কী আছে ও জানে না। তার মানে ওর কোনো টোপোলজি কনসেপ্ট থাকে না, এবং ও যেগুলো অ্যাডভার্টাইজ করে সেগুলো হচ্ছে অনলি রুটস। whereas ওর লিঙ্ক স্টেট প্রপার্টিস কী আছে, নেইবার এস্টাবলিশমেন্ট বাই হ্যালো। ডিস্ট্যান্স ভেক্টর প্রোটোকলরা কিন্তু কোনো নেইবার এস্টাবলিশ করে না। ধরে নাও আমাদের আরআইপি ভার্সন 1 ভার্সন 2, ওদের কিন্তু কোনো নেইবার কনসেপ্ট নেই, ওদের কোনো হ্যালো মেকানিজম কনসেপ্টস নেই। ইভেন আরআইপির যেটা একেবারে লেটেস্ট IPv6 ভার্সন, সেখানেও কিন্তু তোমরা কোনো হ্যালো পাবে না, যেটা কিন্তু লিঙ্ক স্টেট প্রোটোকলরা সবসময়ই করবে, হ্যালো পাঠাবে। সো লিঙ্ক স্টেট প্রোটোকলদের ক্ষেত্রে নেইবার এস্টাবলিশমেন্ট বাই হ্যালো এটা হবেই, আমরা ওএসপিএফেও দেখে এসেছি। এবং ট্রিগার্ড আপডেট কজড বাই বোথ মেট্রিক চেঞ্জ অ্যান্ড লিঙ্ক স্টেট চেঞ্জ। ইআইজিআরপির ক্ষেত্রে পিরিয়ডিক আপডেট কোনোদিনও হবে না, ওএসপিএফের মতোই ও ট্রিগার্ড আপডেট ব্যবহার করবে। কিন্তু সেই ট্রিগার্ড আপডেটটা শুধু যে মেট্রিক চেঞ্জের জন্যেই হয় তা নয়, যে একটা পার্টিকুলার রুটের কস্ট কমলো কি বাড়লো তার উপর বেস করেই যে আপডেট তৈরি হয় তা নয়, লিঙ্কটা আপ ডাউন হয়ে গেল কি না তার উপরেও কিন্তু সঙ্গে সঙ্গে ট্রিগার্ড আপডেট তৈরি হয়। এবং দ্যাট ইজ আ ভাইটাল নেচার অফ লিঙ্ক স্টেট প্রোটোকল। লিঙ্ক স্টেট প্রোটোকলরা কিন্তু লিঙ্ক স্টেট নামটা ওদের এই কারণেই যে আজকে ওরা কিন্তু সবসময় কনসার্নড অ্যাবাউট দ্য লিঙ্কস, লিঙ্কটা কী কন্ডিশনে রয়েছে, রাইট? তো এখানেও কিন্তু লিঙ্ক ব্যাপারটাকে এই প্রোটোকলগুলো বোঝে। যদিও একটা কথা মনে রাখবে যে এরা লিঙ্ক বলতে যে লিঙ্কটার কথা মিন করছে সেটা হচ্ছে ওদের ডাইরেক্টলি কানেক্টেড যে লিঙ্কস, ওয়্যারেজ আজকে ওএসপিএফ কিন্তু লিঙ্ক বলতে যেটাকে মিন করেছিল, যেটাকে আমরা ইনফ্যাক্ট লিঙ্ক ইনফরমেশন মানে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট বা এলএসএ হিসেবে আমরা যেটা পেয়েছিলাম, সেটা কিন্তু অনেক দূরে রিমোট নেটওয়ার্ককেও রিপ্রেজেন্ট করেছিল। টাইপ 3 এলএসএ সেটা তো একটা অন্য এরিয়ার নেটওয়ার্ককে অবধি রিপ্রেজেন্ট করেছিল, তাই না? তো এই ক্ষেত্রে আজকে কিন্তু লিঙ্ক বলতে যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট ও ডাইরেক্টলি কানেক্টেড যে লিঙ্কগুলো রয়েছে বা যে নেটওয়ার্কসগুলো রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। আচ্ছা, ইউজেস ডিফিউজিং আপডেট অ্যালগোরিদম বা ডুয়াল। ডিফিউজিং আপডেট অ্যালগোরিদম আছে বলেই তোমাদের আগে থেকেই বলে রাখি, তোমরা নিজেরা হয়তো এটা খেয়ালও করেছো, যে ইআইজিআরপি রুটসগুলোকে রাউটিং টেবিলে যখন দেখানো হয় তখন কিন্তু ক্যাপিটাল ই দিয়ে দেখানো হয় না, ক্যাপিটাল ডি দিয়ে দেখানো হয়। যেখানে ওএসপিএফ ক্যাপিটাল ও
যেখানে আরআইপি হচ্ছে ক্যাপিটাল আর, সেখানে ইআইজিআরপি ইজ ক্যাপিটাল ডি, নট ক্যাপিটাল ই। তার কারণটা হচ্ছে ইআইজিআরপির যে অ্যাকচুয়াল অ্যালগোরিদমটা বা ডুয়াল, তার রেসপেক্টেই ওর রুট মার্কারটাকে দেখানো হয়। নেক্সট, হ্যাজ ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ ডিস্টেন্স ভেক্টর অ্যান্ড লিঙ্ক স্টেট, যেটা একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়ে এলাম। সিসকো প্রোপ্রাইটরি, দিস ইজ আ ভেরি ভাইটাল পয়েন্ট। এতদিন আমরা যে প্রোটোকলগুলোকে নিয়ে আলোচনা করে এসেছি, আরআইপি, ওএসপিএফ, ওরা কিন্তু কেউ সিসকো প্রোপ্রাইটরি ছিল না। তার মানে সিসকো রাউটার অ্যাজ ওয়েল অ্যাজ জুনিপার রাউটার বা আরও অন্যান্য রাউটার্সেও তোমরা কিন্তু ওই প্রোটোকলগুলোকে ইউজ করতে পারবে, যেটা কিন্তু এই ইয়েতে কখনোই, এই ইআইজিআরপির ক্ষেত্রে কখনোই হবে না, বিকজ এটা শুধুমাত্র সিসকো রাউটারেই চলবে। তবে হ্যাঁ, এইখানে একটা কথা একটু বলে রাখি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমি এখানে মেনশন করিনি বাট এটা মাথায় রাখবে। সেটা হচ্ছে ইআইজিআরপির মধ্যে কিন্তু ডিফারেন্ট প্রোটোকল স্ট্যাক সাপোর্টেড হয়। তোমরা যারা ওএসআই মডেল নিয়ে পড়াশোনা করেছো, যারা প্রোটোকল স্ট্যাক বা প্রোটোকল স্যুট ব্যাপারটা বোঝো, তারা জানো যে আমাদের নেটওয়ার্কিং ওয়ার্ল্ডে অনেক রকম প্রোটোকল স্যুটস ইউজ হয়। যেরকম টিসিপি আইপি, সেটা হচ্ছে অলমোস্ট বলতে পারো মানে সব থেকে কমন যে প্রোটোকল স্যুট আমাদের ইউজড হয়, আর মোটামুটি মানে আগামী দিনে হয়তো মানে ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড হয়ে যাবে, ওর বাইরে আর কিছু থাকবে না। দ্যাট ইজ টিসিপি আইপি স্যুট, প্রোটোকল স্যুট। এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের প্রোটোকল স্যুট রয়েছে যেগুলো এখনও নেটওয়ার্কিংয়ে ইউজ হয়, যেরকম এসপিএক্স আইপিএক্স আছে, যেটা আগে আমরা খুব কমনলি, মানে আমরা ভীষণভাবে দেখতে পেতাম নভেল নেটওয়ার্কস বহুদিন আগে ছিল সেখানে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে উইন্ডোজ কিন্তু এসপিএক্স আইপিএক্সও সাপোর্ট করেছে বেশ একটা পার্টিকুলার টাইম অবধি। তো এনিওয়ে, আজকের দিনে এরা বেশিরভাগই টিসিপি আইপি সাপোর্ট করছে। তো এসপিএক্স আইপিএক্স এরকমই একটা প্রোটোকল স্যুট, তারপরে অ্যাপল টক একটা প্রোটোকল স্যুট, টেকনেট একটা প্রোটোকল স্যুট, এমনকি ওএসআই বলে ইটসেলফ একটা প্রোটোকল স্যুট আছে। তো ইআইজিআরপির ক্ষেত্রে কিন্তু একটা দারুণ প্লাস পয়েন্ট হলো যে এর নানান রকম প্রোটোকল কিন্তু প্রোটোকল স্যুটে এ কাজ করতে পারে। যেরকম শুধু টিসিপি আইপি নিয়েই ও কাজ করে না, ও কিন্তু প্রয়োজনে এসপিএক্স আইপিএক্স নিয়েও কাজ করতে পারে, প্রয়োজনে অ্যাপল টক নিয়েও কাজ করতে পারে। এই জায়গাটায় কিন্তু একটা লিমিটেশন এসে যাবে আমাদের ওএসপিএফ বা আরআইপি এরা কিন্তু মূলত টিসিপি আইপি সেন্ট্রিক। ভেরি ফাস্ট কনভার্জেন্স, এই পয়েন্টটা খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট। তার কারণটা হচ্ছে, দেখো ইআইজিআরপি মূলত একটা ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, এটা সবসময় মনে রাখবে, বিকজ ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের যে সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট, যে টোপোলজি কনসেপ্টের কোনো কিছুই নেই, ইআইজিআরপির ক্ষেত্রেও ঠিক তাই। তো এবার দেখো, আজকের লিঙ্ক স্টেট প্রোটোকলগুলো তারা খুব ফাস্ট কনভার্জেন্স করতেই পারে, বিকজ ওদের কাছে টোপোলজি কনসেপ্টস রয়েছে। এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে রাউটিং প্রোটোকলের কাছে টোপোলজি কনসেপ্টস থাকবে সে কিন্তু খুব তাড়াতাড়ি কনভার্জ করবে, তার ক্ষেত্রে লুপ তৈরি হবে না, এরকম অনেকগুলো মানে তার সুযোগ সুবিধা রয়েছে। বাট ইআইজিআরপির ক্ষেত্রে তো টোপোলজি কনসেপ্টস নেই, তা সত্ত্বেও ও কী করে এত ফাস্ট কনভার্জেন্স করতে পারে? তার কারণ হচ্ছে ডুয়াল বা ডিফিউজিং আপডেট অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা এমনভাবে তৈরি করা হয়েছে, ইনফ্যাক্ট এই অ্যালগোরিদমটার যে বেসিস সেটা কিন্তু দিয়েছিল ডিক্সট্রা অ্যান্ড শর্টেন। ডিক্সট্রা অ্যান্ড শর্টেন বলে, ডিক্সট্রা নাম তো তোমরা শুনেইছো, যে আমাদের গ্রাফ থিওরি দিয়েছিল ওএসপিএফের ক্ষেত্রে। তো সেই ডিক্সট্রার অ্যালগোরিদম থেকেই কিন্তু, তারপর বেস করেই কিন্তু ডুয়াল অ্যালগোরিদমটাও তৈরি হয়েছে। ডুয়াল অ্যালগোরিদমেও কিন্তু ডিক্সট্রা অ্যালগোরিদমে যেরকম একটা কোঅর্ডিনেশন ছিল বিটুইন রাউটার্স, সেই কোঅর্ডিনেশনটা কিন্তু ইআইজিআরপির ক্ষেত্রেও রয়েছে বা ডুয়ালেও রয়েছে। আরআইপির ক্ষেত্রে কী হয়েছিল? আরআইপির ক্ষেত্রে আজকে কনভার্জেন্সটা অনেক স্লো। তার কারণটা হচ্ছে, আরআইপিতে আজকে রাউটার্সরা যখন কনভার্জ করে তখন দ্যাট ইজ আ সেলফ কনভার্জেন্স, মানে নিজেরা জাস্ট নিজেদের মতন কনভার্জ করছে। মানে কনভার্জ করার মানেটা কি, যে আজকে গোটা টোপোলজিতে যে ডিফারেন্ট যে নেটওয়ার্ক ইনফরমেশনসগুলো, সেইগুলো সম্বন্ধে যে তাদের যে কস্টটা কী আছে বা তাদের সম্বন্ধে যে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেসটা, এটাকে আমরা কনভার্জেন্স বলছি। কনভার্জেন্সটা আরআইপির ক্ষেত্রে কিন্তু অনেক স্লো ছিল, বিকজ আরআইপির ক্ষেত্রে যে কনভার্জেন্সটা হতো সেটা ছিল স্ট্যান্ড অ্যালোন কনভার্জেন্স।
ওয়ান বাই ওয়ান রাউটার্সগুলো কনভার্জ করতো। ওয়্যারএজ EIGRPর ক্ষেত্রে যদিও তার যে মানে রুট প্রোপেগেশন যে লজিকটা, সেই লজিকটা ডিস্টেন্স ভেক্টর লজিক, যেখানে কোনো টোপোলজির কনসেপ্ট নেই, কিন্তু এখানে কনভার্জেন্সটা ইজ আ কোঅর্ডিনেটেড কনভার্জেন্স, যেখানে আজকে রাউটার্সগুলো তারা কিন্তু একসাথে কনভার্জ করে, তারা মিলেমিশে কনভার্জ করে, যেটা কিন্তু আরআইপির ক্ষেত্রে করছে না। সো ডিফিউজিং আপডেট অ্যালগোরিদমের মেইন বিষয়বস্তুটাই হলো এটা, যে রাউটার্স অফ দ্য টোপোলজি দে উইল কনভার্জ ইন আ কম্বাইন্ড ফ্যাশন, রাইট, ইন আ কম্বাইন্ড ফ্যাশন, যেটা কিন্তু আজকে আমাদের আরআইপির ক্ষেত্রে আমরা দেখিনি। সেখানে যে কনভার্জেন্সটা হয়েছিল, সেই কনভার্জেন্সটা কিন্তু পুরোটাই ছিল একটা স্ট্যান্ড অ্যালোন কনভার্জেন্স, রাইট। এবার কিভাবে আজকে এই একটা কোঅর্ডিনেটেড অ্যান্ড কম্বাইন্ড একটা কনভার্জেন্স হয়, সেটারও কারণটা বলে দিচ্ছি। যে EIGRPতে একটা মেসেজ আছে, যেই মেসেজটা কিন্তু আমরা আরআইপিতে তো পাইনি, এমনকি OSPFও পাইনি। সেই মেসেজটা হচ্ছে কোয়ারি। এই কোয়ারি মেসেজটা, এই মেসেজটার জন্যেই কিন্তু এই কোঅর্ডিনেটেড কনভার্জেন্সটাকে আমরা দেখতে পাই। অর্থাৎ কিনা, টু পুট ইট ইন ভেরি সিম্পল ওয়ার্ডস, একটা রাউটার সে তার নেইবারকে কিন্তু কোয়ারি পাঠায় যে তুমি কি অমুক নেটওয়ার্কটাকে জানো। তো তার মানে দেখো, এই রাউটারটা নিজেও সেই নেটওয়ার্কটার সম্বন্ধে জানতে চাইছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে নেইবার্স আছে তাদেরকেও কিন্তু সে বলছে যে তোমরাও ওই নেটওয়ার্ক সম্বন্ধে একটা ইনফরমেশন নাও। আরআইপিতে কিন্তু এই ধরনের কোনো রকম একটা কোঅর্ডিনেটেড কোয়ারি ফ্যাশন আমরা কিন্তু দেখতে পাইনি, রাইট। তো আজকে এই কোয়ারি আছে বলেই এবং আরও কিছু রুট মেকানিজম আছে বলেই কিন্তু EIGRP, despite being the being a distance vector protocol at its heart, তাহলেও কিন্তু EIGRP কনভার্জেন্সের দিক থেকে অনেক ফাস্ট। তাছাড়া ওর তো লিঙ্ক স্টেট প্রপার্টিজও কিছু আছে, যেটাও অ্যাকচুয়ালি ওর এই ফাস্ট কনভার্জেন্সের জন্য কিছুটা কেন অনেকটাই রেসপন্সিবল। ইউজেস বাউন্ডেড ট্রিগার্ড পার্শিয়াল আপডেট। প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট। বাউন্ডেড, ট্রিগার্ড, পার্শিয়াল আপডেট। প্রথমত ট্রিগার্ড আপডেট। ট্রিগার্ড আপডেট বলতে আমরা আগে জেনে এসেছি যে রাউটিং প্রোটোকলসরা তারা যদি কোনো রকম নেটওয়ার্ক চেঞ্জ দেখে তখনই একমাত্র কোনো আপডেট জেনারেট করে, সেটাকে আমরা বলি ট্রিগার্ড আপডেট। দ্যাট ইজ নট আ পিরিয়ডিক আপডেট। তো ট্রিগার্ড আপডেট করে। অ্যাট দ্য সেম টাইম দেখো, এই ট্রিগার্ড আপডেটটা পার্শিয়াল কেন? তার কারণটা হচ্ছে যে EIGRP কিন্তু আজকে ধরে নাও দুটো EIGRP রাউটারের মধ্যে প্রথম নেইবারহুড হলো, সেই সময় কিন্তু ওরা দুজনকে ওদের ফুল রাউটিং টেবল এক্সচেঞ্জ করবে দুজনের সাথে, রাইট। পরবর্তী ক্ষেত্রে এবার ধরে নাও একটা রাউটারের আবার কিছু নতুন নেটওয়ার্ক ইনফরমেশন এলো, ও কিন্তু শুধু ওই ইনফরমেশনসগুলোই ওর নেইবারকে জানাবে। পুরো নেটওয়ার্ক ইনফরমেশন মানে পুরোপুরি রাউটিং টেবিলটা কিন্তু আবার ধরে পাঠাবে না, যেটা আরআইপি করতো। আরআইপি কিন্তু ফুল আপডেট পাঠাতো। ওয়্যারএজ EIGRPর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ও যেটা পাঠায় সেটা হচ্ছে পার্শিয়াল আপডেট, যেটাকে আমরা ইনক্রিমেন্টাল আপডেটও বলে থাকি। পার্শিয়াল বা ইনক্রিমেন্টাল আপডেট যদি পাঠায় তাহলে একটা মস্ত বড় সুবিধা হয় যে ব্যান্ডউইথ কনজাম্পশন খুব কম হয়, রাইট। ইনফ্যাক্ট তোমরা পরবর্তী ক্ষেত্রে দেখতেও পাবে, আমি লাস্টের দিকে আলোচনা করব, EIGRP কিন্তু ব্যান্ডউইথ কনজাম্পশনটাও কম করে। বাই ডিফল্ট ও কিন্তু পুরো ব্যান্ডউইথ নিয়ে কাজ করে না। OSPF বা আরআইপি তাকে তুমি যা ব্যান্ডউইথ দিয়ে দেবে তারা কিন্তু পুরো ব্যান্ডউইথটা জুড়েই কাজ করে, বাট EIGRP কিন্তু পুরো ব্যান্ডউইথটা জুড়ে কাজ করে না। এটাতে আমি পরে আসবো। মাল্টিকাস্ট সাবডেটস অ্যাট 224.0.0.10। EIGRP অবভিয়াসলি মডার্ন রাউটিং প্রোটোকল, সেই জন্য সে আপডেটসগুলো সবই মাল্টিকাস্ট করবে, নো ডাউট। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে EIGRP একটা হেল্পার প্রোটোকলকে ইউজ করে, যেটা সিসকো নিজে তৈরি করেছে। তার নাম হচ্ছে রিলায়েবল ট্রান্সপোর্ট প্রোটোকল, রিলায়েবল ট্রান্সপোর্ট প্রোটোকল বা RTP। ডোন্ট কনফিউজ ইট উইথ রিয়াল টাইম প্রোটোকল RTP। আর একটা প্রোটোকলও আছে যেটা কিন্তু সিসকো প্রোপ্রাইটারি মোটেও নয়,
সেটাকে বলে রিয়েল টাইম প্রোটোকল বা আরটিপি, প্যারেস আমাদের ইআইজিআরপি যেটা ইউজ করে সেটা ওর একটা হেল্পার প্রোটোকল ইউজ করে, যেটা সিসকোই ওকে দিয়েছে, সেটার নাম হচ্ছে রিলায়েবল ট্রান্সপোর্ট প্রোটোকল বা আরটিপি। এই রিলায়েবল ট্রান্সপোর্ট প্রোটোকল এর দ্বারা ওর একটা মানে ও যেটা সবসময় মেনটেন করে সেটা হচ্ছে যে এনি কাইন্ড অফ আপডেট মাস্ট বি অ্যাকনলেজড, or any kind of message, সেটা আপডেট হোক, কোয়ারি হোক, হোয়াট এভার বি দ্য কেস, দ্যাট মাস্ট বি অ্যাকনলেজড, রাইট। এবারে যদি অ্যাকনলেজ যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু ও তখন মাল্টিকাস্ট আপডেটের বদলে ইউনিকাস্ট আপডেট পাঠাতে থাকে, রাইট। আমি এই জিনিসটা একটা তোমাদের ভিডিও করেও দেখাবো, একটা প্র্যাকটিক্যাল ভিডিও করেও দেখাবো। জাস্ট একটু বলে রাখি যে ধরে নেওয়া যাক দুটো ইআইজিআরপি রাউটার, তাদের মধ্যে নেইবারহুড তৈরি হয়েছে। এবারে একটা ইআইজিআরপি রাউটার সে যখন প্রথমে আপডেটগুলো পাঠাবে, সেই আপডেটগুলো কিন্তু বাই ডিফল্ট সে মাল্টিকাস্ট অ্যাড্রেসেই পাঠায়, দ্যাট ইজ 224.0.0.10। এবার অবভিয়াসলি উল্টো দিক থেকে অ্যাকনলেজমেন্ট আসে যে হ্যাঁ আমি তোমার আপডেট পেয়েছি। উল্টো দিক থেকে অ্যাকনলেজমেন্ট যদি না আসে, ইন দ্যাট কেস ইআইজিআরপি কিন্তু একটা টাইম ওয়েট করার পরে আর মাল্টিকাস্ট আপডেট করে না, ও তখন যেটা করে ও ইউনিকাস্ট আপডেট পাঠাতে থাকে, রাইট। যেই নেইবারটা ওকে অ্যাকনলেজমেন্ট পাঠাতে ফেল করছে সেই নেইবারের ইউনিকাস্ট অ্যাড্রেসে ও কিন্তু আপডেট পাঠাতে থাকে। সুতরাং ইট ইজ আ স্পেশাল কেস যখন কিন্তু ও ইউনিকাস্ট আপডেটও পাঠায়, আদারওয়াইজ ইন মোস্ট অফ দ্য কেসেস ও কিন্তু মাল্টিকাস্ট আপডেট পাঠায়। তবে একটা জিনিস জেনে রাখবে, ইআইজিআরপির ক্ষেত্রেও কিন্তু ওই নেটওয়ার্ক টাইপ ওএসপিএফের মতোই ব্রডকাস্ট বা নন ব্রডকাস্ট হতে পারে। অবভিয়াসলি যেগুলো নন ব্রডকাস্ট নেটওয়ার্ক সেখানে তো মাল্টিকাস্ট আপডেট পাঠানোর কোনো প্রশ্নই নেই, সেখানে অবভিয়াসলি ইউনিকাস্ট আপডেট যাবে। uses hello message to establish neighborhood and uses periodic hello message to maintain neighborhood, এটা তোমরা জানো, জাস্ট লাইক এনি মডার্ন রাউটিং প্রোটোকল। এবং এটাও কিন্তু ওর লিঙ্ক স্টেট নেচার, যেটা একটু আগে আমরা আলোচনা করে আসলাম। এডি ভ্যালু 90, uses IP port 88, by default it is classful but can be configured as classless. It can use bandwidth, delay, reliability, load, MTU for root cost, but by default uses bandwidth and delay. Bandwidth is the lowest bandwidth or choke bandwidth of the entire path, and delay specifies the total delay of the entire path. এই ব্যাপারটা আমি একটু পরে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করছি। ক্যান সাপোর্ট আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং, এইটা ভীষণ একটা প্লাস পয়েন্ট অফ ইআইজিআরপি, ভেরি প্লাস পয়েন্ট অফ ইআইজিআরপি, ভেরি ইম্পর্টেন্ট প্লাস পয়েন্ট অফ ইআইজিআরপি। লোড ব্যালেন্সিং মানেটা কি? লোড ব্যালেন্সিং মানেটা হচ্ছে যে আজকে একটা রাউটার, তার কাছে যদি মোর দ্যান ওয়ান পাথ থাকে, যেই পাথগুলোর মধ্যে সে আর কোনো প্রেফারেন্স তৈরি করতে পারছে না, দে আর অল ইকুয়ালি গুড, ইন দ্যাট কেস সেই রাউটার যেটা করবে সে এই প্রত্যেকটা পাথই ইউজ করবে ফর দ্যাট পার্টিকুলার ডেস্টিনেশন। কিন্তু একটা পার্টিকুলার ডেস্টিনেশনের দিকে যদি মোর দ্যান ওয়ান পাথ থাকে এবং তাদের কস্টিং যদি সেম না হয়, ইন দ্যাট কেস যেটা লেসার কস্ট পাথ, যে কোনো রাউটিং প্রোটোকল সেটাকেই ফলো করে। ইআইজিআরপিকে আমরা কিন্তু টিউন আপ করতে পারি সেইভাবে যাতে করে ও কিন্তু যেটা লেসার কস্ট পাথ সেটাকে তো ইউজ করবেই, অ্যাট দ্য সেম টাইম যেটা হায়ার কস্ট পাথ রয়েছে সেটাকেও ইউজ করে। এটাকেই বলা হয় আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং। তার মানে লোড ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে ও কিন্তু দরকার পড়লে কস্টটাকে মাথায় নাও রাখে অনেক সময়, যেরকম লিস্ট কস্ট পাথটাকেও নিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কিছু স্পেসিফিক হায়ার কস্ট পাথকেও কিন্তু ইনক্লুড করতে পারে ফর লোড ব্যালেন্সিং পারপাস। এমনকি হায়ার কস্ট পাথ এবং লোয়ার কস্ট পাথকে যখন ও ইউজ করছে অ্যাট দ্য সেম টাইম, তখন যাতে তাদের ব্যান্ডউইথ অনুযায়ী লোডটা প্রপোর্শনেটলি শেয়ার হয় সেটাও করতে পারে। যেরকম আজকে ধরা যাক যে লোয়ার কস্ট পাথ, তার যে কস্ট রয়েছে সেই কস্টের তুলনায় একটা হায়ার কস্ট পাথ হচ্ছে দুগুণ কস্ট। এক লোয়ার কস্ট যে রয়েছে, লোয়ার কস্ট পাথ, তার যে কস্ট তার থেকে হায়ার কস্ট পাথের কস্ট হচ্ছে টোয়াইস,
এবং দুজনকেই সে ইউজ করছে অ্যাজ আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং পাথস। ইন দ্যাট কেস যখন আমরা যদি প্যাকেটটাকে মানে আমরা যদি লোডটাকে যদি আমরা কখনো অ্যানালাইজ করি, আমরা দেখতে পাবো যে যেটা লেসার কস্ট পাথ সেখানে যে লোড যাচ্ছে তার অর্ধেক লোড কিন্তু যাচ্ছে ইন দ্য হায়ার কস্ট পাথ। তার মানে কি, ও প্রপোর্শনেটলি লোডটাকে ডিস্ট্রিবিউট করছে। ইনফ্যাক্ট এই ধরনের যে মানে টেকনিক যেখানে আমরা একটা নট দ্য বেস্ট পাথকে আমরা ইউজ করছি, দ্যাট টু ইন আ প্রপোর্শনেট ওয়ে, এই ধরনের টেকনিকটা এগুলোকে বলা হয় ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টেকনিক। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে যেখানে আমি একটা রাউটিং প্রোটোকলের যে ন্যাচারাল লজিক, মানে লিস্ট কস্ট পাথকে ইউজ করো বা বেস্ট পাথকে ইউজ করো, সেই লজিকটাকে আমি একটু ওভাররাইড করছি এবং যেগুলো নট সো প্রেফার্ড পাথ সেগুলোকে ইউজ করছি, রাইট? এইটাকে আমরা বলি কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইজ এ হিউজ চ্যাপ্টার। ভবিষ্যতে যদি কখনো সময় হয় তাহলে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নিয়েও তোমাদের কাছে আমি নিশ্চয়ই কোনো ভিডিও নিয়ে আসবো। তো এনিওয়ে, ইআইজিআরপির এই যে নেচারটা, এটাকেও কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নেচার আমরা ভাবতেই পারি। ইট হ্যাজ রাউটিং টেবল, নেইবার টেবল, টোপোলজি টেবল, রাইট? ওএসপিএফে আমরা দেখতেই পেয়েছি যে ওএসপিএফের রাউটিং টেবল থাকে, নেইবার টেবল থাকে এবং লিঙ্ক স্টেট ডেটাবেস থাকে। ইআইজিআরপিতে মজা করে মানে একটা মজার কথা আমরা দেখতে পাচ্ছি, ওরা বলছে ঠিকই টোপোলজি টেবল, বাট বেসিক্যালি দিস ইজ নট আ টোপোলজি টেবল, দিস ইজ নট অ্যাট অল আ টোপোলজি। নামটা টোপোলজি টেবল দিয়েছে। টোপোলজি টেবলের ভিতরে তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাবে যে ইআইজিআরপি একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার যতগুলো সম্ভাব্য পাথস আছে সেই পাথসগুলোকে বা রুটসগুলোকে ও কিন্তু ওখানে ঢুকিয়ে রাখে। এই জন্যই এটাকে বলছে টোপোলজি টেবল, আর কিছু কারণের জন্য বলছে না। সত্যিকারের টোপোলজি কনসেপ্ট কিন্তু ইআইজিআরপি নেই, সুতরাং ইন ইটস ট্রু সেন্স এটাকে আমরা টোপোলজি টেবল কখনোই বলতে পারি না। বাট এই টার্মটা এখানে ইউজ হয়, তোমরা শুধু মনে রাখবে টোপোলজি টেবল বলতে ইআইজিআরপি যেটাকে মিন করছে সেটা হচ্ছে দ্য টেবল কনসিস্টিং অফ অল দ্য পাথস পয়েন্টিং টু দ্য ডিফারেন্ট ডেস্টিনেশনস। কারণ হচ্ছে রাউটিং টেবলে অবভিয়াসলি যেটা বেস্ট পাথ সেটাই উঠে আসবে। এই জায়গাটায় দেখো ইআইজিআরপি কিন্তু আরআইপির থেকে অনেক এগিয়ে গেল, যদিও সে ডিস্ট্যান্স ভেক্টর প্রোটোকল। আরআইপির কিন্তু এরকম কোনো থার্ড টেবল নেই যেখানে আরআইপি আবার সম্ভাব্য আরও যে রুটসগুলো আছে সেগুলোকে মনে রাখে। ইআইজিআরপি যেহেতু এই মানে একটা টোপোলজি টেবল মেনটেন করে আদার রুটস কী কী আছে সেগুলোকেও যেহেতু মনে রাখতে পারে, সেই জন্যই কিন্তু ইআইজিআরপির কনভার্জেন্স অনেকটা ফাস্ট। অলওয়েজ ট্রাইজ টু মেনটেন আ রেডি ব্যাকআপ রুট। এটা সম্বন্ধে আমরা একটা ডিটেলড আলোচনা পরে আসবো আমরা এখানে, যে সবসময় ও কিন্তু ওর যে বেস্ট কস্ট মানে লিস্ট কস্ট যে বেস্ট পাথ যেটা থাকে সেটার একটা ব্যাকআপ ও সবসময় মেনটেন করার চেষ্টা করে, যাতে যদি কখনো এই রুটটা ফেল হয় উইথ ইমিডিয়েট এফেক্ট আমি যাতে ওর ব্যাকআপটাকে ইউজ করতে পারি। সবসময় যে ও ব্যাকআপ রুট রেডি রাখতে পারে তা নয়, বিকজ ব্যাকআপ রুট কনসিডার হওয়ারও কিছু কিছু কন্ডিশনস থাকে। তো সেই কন্ডিশনসগুলো স্যাটিসফাইড হয়ে গেলে ও ব্যাকআপ রুট নিয়ে রেডি থাকে। কনফিগারেশন ইজ কমপ্লেক্স, যেটা তোমরা দেখতেই পাবে ইআইজিআরপি কনফিগারেশন একটুখানি হলেও কমপ্লেক্স। মে নট অপারেট ইন লো এন্ড রাউটার্স, কিছুটা ও রিসোর্স খায়, সেই জন্য লো এন্ড রাউটার্স ইআইজিআরপি নাই চলতে পারে। এনিওয়ে ফর এনি সিসকো রাউটার ইআইজিআরপি চলবেই, এটা ধরেই রাখো। আর উইদাউট সিসকো রাউটার ইআইজিআরপি চলবে না। এবারে আমরা ইআইজিআরপি রাউটার আইডিতে এলাম। ঠিক ওএসপিএফ রাউটার আইডির মতো এরও একটা রাউটার আইডি কনসেপ্ট আছে, যাতে যেই রাউটার আইডি দিয়ে ওকে টোপোলজিতে চেনে। তো ইউনিক আইডেন্টিফিকেশন অফ এন ইআইজিআরপি রাউটার ইন দ্য ডোমেন, ম্যানুয়াল কনফিগারেশন ইজ মোস্ট প্রেফার্ড, নেক্সট প্রেফারেন্স গোজ টু হাইয়েস্ট লুপব্যাক অ্যাড্রেস, লাস্ট প্রেফারেন্স গোজ টু হাইয়েস্ট ইন্টারফেস অ্যাড্রেস। এটা আমরা নর্মাল ওএসপিএফে ওই একই লজিক পেয়েছিলাম, এখানেও তাই, যে আমি ম্যানুয়াল যদি রাউটার আইডি দিয়ে দিই তাহলে ওটাকে নিয়েই কাজ করে, আদারওয়াইজ যদি আমার কোনো লুপব্যাক অ্যাড্রেস থাকে তাহলে হাইয়েস্ট লুপব্যাক অ্যাড্রেসকে কনসিডার করে, আদারওয়াইজ যেটা হাইয়েস্ট ইন্টারফেস আইপি থাকবে সেটাই হয়ে যাবে ওর রাউটার আইডি। ইআইজিআরপি প্যাকেট টাইপস, 5 ধরনের প্যাকেট ইআইজিআরপি রাউটার্স এক্সচেঞ্জ করে। হ্যালো, মেসেজ টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন নেইবারহুড, কোয়ারি
কোয়ারি ফর এনি পার্টিকুলার রুট, এই পার্টিকুলার জিনিসটা, এই পার্টিকুলার ধরনের মেসেজটা কিন্তু ইআইজিআরপির ক্ষেত্রে ভীষণ ভীষণ ইউনিক। আর কোনো রাউটিং প্রোটোকল কিন্তু সাধারণত কোয়ারি মেকানিজম ফলো করে না। তারা কিন্তু কখনো তাদের নেইবারের কাছে কোনো রুট জানতে চায় না, রাইট? যেটা কিন্তু ইআইজিআরপি করছে, ও কিন্তু রুট জানতে চাইছে ফ্রম ইটস নেইবার্স। এবং কোয়ারিটার ব্যাপারে ও এতটাই পার্টিকুলার যে আজকে ধরা যাক একটা পার্টিকুলার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ওর 10টা নেইবার আছে, এই 10টা নেইবারকেই কিন্তু ও কোয়ারি করবে ওই পার্টিকুলার ডেস্টিনেশনটার জন্য। এবং এই 10 জনের মধ্যে যদি একজনও ওই পার্টিকুলার রুটটার সম্বন্ধে কোনো, ওই পার্টিকুলার ডেস্টিনেশনটার সম্বন্ধে যদি ওকে কোনো স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই যদি না দিতে পারে, তাহলে কিন্তু সেই নেইবারটাকে সে রিসেট করে দেয়, যেটা আমরা দেখব। আমরা এর উপরেও একটা টোপোলজি বানিয়ে আমরা দেখব। সো ইট ইজ ভেরি ভেরি পার্টিকুলার অ্যাবাউট ইটস কোয়ারি, রাইট? এবং ডুয়াল ব্যাপারটাই কিন্তু দাঁড়িয়ে আছে অন কোয়ারি মেকানিজম। ডুয়ালে আমরা যেটা একটু আগে আলোচনা করেছিলাম যে কোঅর্ডিনেটেড সিস্টেমে, কোঅর্ডিনেটেড ফ্যাশনে একটা কনভার্জেন্স হয় বিটুইন দ্য রাউটার, সেটা সম্ভবই হয় কিন্তু মেজরিটি মানে মূলত বলতে গেলে এই কোয়ারি মেকানিজমটা আছে বলেই। দেন রিপ্লাই, রেসপন্স ফর দ্য কোয়ারি, দেন আপডেট, এগুলো হচ্ছে নর্মাল রাউটিং আপডেটস, আর এসিকে হচ্ছে অ্যাকনলেজমেন্ট। নেক্সট উই আর কামিং টু ইআইজিআরপি টাইমার্স, রাইট? ইআইজিআরপি টাইমার্সের ভেতরে এখানে একটা পয়েন্ট আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে আমি ডিফল্ট ভ্যালুটা এখানে দিতে মিস করে গিয়েছিলাম। ডিফল্ট ভ্যালু আমি দুটো ভ্যালু দিচ্ছি, 5 সেকেন্ডস, আরেকটা দিচ্ছি 60 সেকেন্ডস। কেন সেটা এখনই বলছি। আর এটার ক্ষেত্রে ডিফল্ট বলে দিচ্ছি 15 সেকেন্ডস, আরেকটা হচ্ছে 180 সেকেন্ডস। হ্যালো টাইম, এটা হচ্ছে পিরিয়ডিক ইন্টারভাল বিটুইন কনজিকিউটিভ হ্যালো, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। ডিফল্ট আমি দু ধরনের ভ্যালু দেখিয়েছি, একটা 5 সেকেন্ডস, একটা 60 সেকেন্ডস। এখানে মনে রাখবে ইআইজিআরপি যদি হাই স্পিড লিঙ্কের ওপর কাজ করে, হাই স্পিড লিঙ্ক বলতে আই মিন ইথারনেটের ওপর যদি কাজ করে, তাহলে সেক্ষেত্রে তার যে ডিফল্ট সেটা হচ্ছে 5 সেকেন্ডস। আর যদি লো স্পিড লিঙ্কের ওপর কাজ করে, লো স্পিড লিঙ্ক বলতে হচ্ছে সিরিয়াল ইন্টারফেস বা সিরিয়াল লিঙ্ক, যেখানে ফ্রেম রিলে বা এই জাতীয় নেটওয়ার্কসগুলো কাজ করে, যেগুলো ইনফ্যাক্ট আজকের দিনে লিগেসি নেটওয়ার্কস হয়ে গেছে, সেখানে কিন্তু ওর হ্যালো ইন্টারভালটা অনেক বেশি, 60 সেকেন্ডস। হোল্ড টাইম যেটা, সেটা হচ্ছে পিরিয়ড টু টলারেট আউটস্ট্যান্ডিং হ্যালো ফ্রম আ নেইবার। এই হোল্ড টাইম, এটা দেখা যাচ্ছে যে বাই ডিফল্ট 3 টাইমস দ্য হ্যালো ইন্টারভাল হয়, যে জন্যেই ফাস্ট লিঙ্কস যেগুলো, সেখানে আমার হোল্ড টাইম দেখা যাচ্ছে 15 সেকেন্ডস, আর যেগুলো আমার স্লো লিঙ্কস সেগুলো হচ্ছে 180 সেকেন্ডস। অ্যাক্টিভ টাইম, টাইম আপ টু হুইচ আ রুট ক্যান স্টে ইন অ্যাক্টিভ স্টেট, ডিফল্ট 180 সেকেন্ডস। অ্যাক্টিভ স্টেট মানেটা কি আমরা আলোচনা করব পরে, জাস্ট আগে প্রথমে বলে রাখি, বুঝতে তোমাদের সুবিধা হবে। অ্যাক্টিভ স্টেট মানেটা হচ্ছে ইআইজিআরপি যখন একটা পার্টিকুলার রুটের উপরে কিছু প্রসেসিং করছে, মানে রুটটা তখনও কিন্তু ফাইনালাইজড হয়নি। একটা রুট যখনও ফাইনালাইজড হয়নি, বাট অন দ্য ওয়ে অফ গেটিং ফাইনালাইজড, সেই সময়টাকে আমরা বলি বা সেই অবস্থাটাকে আমরা বলি রুটটার অ্যাক্টিভ স্টেট। তার রুটটা কতক্ষণ অ্যাক্টিভ স্টেটে থাকতে পারে? 180 সেকেন্ডস ডিফল্ট, এটাকে আমরা বাড়াতে কমাতে পারি। মাল্টিকাস্ট ফ্লো টাইমার, টাইম ফর ট্রানজিশন ফ্রম মাল্টিকাস্ট ট্রান্সমিশন টু ইউনিকাস্ট, সরি এখানে বানানটা একটুখানি ভুল হয়েছে, ইউনিকাস্ট ট্রান্সমিশন। So time for transition from multicast transmission to unicast transmission based on SRTT, আর SRTT এর ফুল ফর্ম হচ্ছে এখানে স্মুথ রাউন্ড ট্রিপ টাইম। তা আগে SRTT-টাই বলে দিই। স্মুথ রাউন্ড ট্রিপ টাইম, এটার মানেটা হচ্ছে অ্যাভারেজ টাইম ইন মিলিসেকেন্ডস বিটুইন ট্রান্সমিশন অফ আ প্যাকেট টু আ নেইবার অ্যান্ড রিসিভিং দ্য অ্যাকনোলেজ ফ্রম ইট। ডেফিনেশনটা দেখেই মোটামুটি বুঝতে পারলে, একটা ইআইজিআরপি রাউটার, তার একটা নেইবার আছে, সেই নেইবারের কাছে
সে একটা প্যাকেট পাঠিয়ে নেইবার যে অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে, এই যে টোটাল টাইমটা, এই টোটাল টাইমের যে অ্যাভারেজ ভ্যালু, সেই অ্যাভারেজ ভ্যালুটাকেই বলা হয় স্মুথ রাউন্ড ট্রিপ টাইম। স্মুথ রাউন্ড ট্রিপ টাইম, এই স্মুথ রাউন্ড ট্রিপ টাইমের উপর বেস করেই মাল্টিকাস্ট ফ্লো টাইমার এবং আরটিও বা রিট্রান্সমিশন টাইম আউট, এই দুটো টাইম ইন্টারভাল কাজ করে। মাল্টিকাস্ট ফ্লো টাইমারটা কী জিনিস? একটু আগেই ইআইজিআরপি যখন স্টার্ট করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে ইআইজিআরপি বাই ডিফল্ট মাল্টিকাস্ট আপডেটস পাঠাবে, কিন্তু যদি অ্যাকনোলেজমেন্ট না পায় ফ্রম এনি পার্টিকুলার নেইবার, সেই ক্ষেত্রে ও কিন্তু সেই নেইবারকে ইউনিকাস্ট আপডেট পাঠাবে। তাহলে এখানে সেটাই বলছে, টাইম ফর ট্রানজিশন ফ্রম মাল্টিকাস্ট ট্রান্সমিশন টু ইউনিকাস্ট ট্রান্সমিশন। কতক্ষণ বাদে আমি মাল্টিকাস্ট ট্রান্সমিশন ছেড়ে ইউনিকাস্ট ট্রান্সমিশন শুরু করব, সেইটাই হচ্ছে মাল্টিকাস্ট ফ্লো টাইমার। আর রিট্রান্সমিশন টাইম আউটটা কি? টাইম বিটুইন কনজিকিউটিভ ইউনিকাস্ট ট্রান্সমিশন। মানে এবার যে ইউনিকাস্ট ট্রান্সমিশনও শুরু করলো টুয়ার্ডস দ্যাট পার্টিকুলার নেইবার, সেটা কতক্ষণ বাদে বাদে হবে, সেইটাই হচ্ছে রিট্রান্সমিশন টাইম আউট। তাহলে ইআইজিআরপি মোটামুটি কমনলি এই টাইমার্সগুলো মেনটেন করে। ইআইজিআরপির টাইমার্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, ওএসপিএফ এর টাইমার কিন্তু আমরা প্রায় মানে প্রত্যেকটা টাইমারই বলতে গেলে আমরা কিন্তু ইন্টারফেস স্পেসিফিক পেয়েছি। ইআইজিআরপির ক্ষেত্রে কিন্তু ইন্টারফেস স্পেসিফিক টাইম সবসময় হয় না। যেরকম হোল্ড টাইম, হ্যালো টাইম ইন্টারফেস স্পেসিফিক, অনেক ক্ষেত্রে কিন্তু কিছু কিছু টাইমার আছে যেগুলো হয়তো প্রোটোকল স্পেসিফিক। নেক্সট, এইবার আমরা ইআইজিআরপি কম্পোজিট মেট্রিকটাতে এলাম। ইআইজিআরপি যে মেট্রিকটা ইউজ করে এটাকে কিন্তু আমরা বলি কম্পোজিট মেট্রিক। ওয়াই ইট ইজ আ কম্পোজিট মেট্রিক? তার কারণটা হচ্ছে, দেখো আরআইপি বা ওএসপিএফ ওরা যে মেট্রিক ক্যালকুলেট করতো তার কিন্তু বেসিস বা প্যারামিটার ছিল শুধু একটাই, সেটা হচ্ছে ইন কেস অফ আরআইপি ও শুধু হপ কাউন্ট দেখতো, আর ইন কেস অফ ওএসপিএফ ও দেখতো হচ্ছে লিঙ্ক কস্ট। ওয়্যারএস ইআইজিআরপি কিন্তু 5টা প্যারামিটার দেখে, 5টা প্যারামিটারকেও কনসিডার করে। অ্যাটলিস্ট সিসকো ইআইজিআরপি হবে, ও 5টা প্যারামিটারকে কনসিডার করে। তো এই 5টা প্যারামিটার্স কী কী আছে? ব্যান্ডউইথ, ডিলে, আমি এগুলো সবই এক্সপ্লেন করব। ব্যান্ডউইথ, ডিলে, রিলায়াবিলিটি, লোড অ্যান্ড এমটিইউ। এমটিইউর ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। ইআইজিআরপি ডু নট কনসিডার, ইট উইল বি বেটার আমি যদি এখানে ডাজ লিখি, গ্রামাটিক্যালি এটা কারেক্ট হবে। So EIGRP does not consider MTU in the actual formula, and it is only effective during EIGRP redistribution and as a tiebreaker parameter for competing routes. দেখো আমি কি বললাম, EIGRP 5টা প্যারামিটারকে নিয়ে চিন্তা করে ফর ইটস রুট কস্ট। যেহেতু 5টা প্যারামিটার নিয়ে ও রুট কস্ট তৈরি করছে, সেজন্য এটাকে আমরা বলি কম্পোজিট মেট্রিক। মানে দিস ইজ নট আ সিম্পল মেট্রিক, দিস ইজ আ কম্পোজিট মেট্রিক। এবার দেখো এই কম্পোজিট মেট্রিকের যে ফর্মুলাটা এখানে আমরা পেয়েছি, একটা ভয়ঙ্কর ফর্মুলা, বাট এটাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, বিকজ ফর্মুলাটা অ্যাট দ্য মানে ইন মোস্ট অফ দ্য কেসেস ডিফল্ট ফর্মুলাটা খুব সিম্পল হয়ে যায়। তাহলেও ফর্মুলাটা কি সেটা দেখো, কম্পোজিট মেট্রিক ইজ ইকুয়ালস টু 256 ইন্টু বলে এবার থার্ড ব্র্যাকেট পড়লো K1 ইন্টু ব্যান্ডউইথ প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট পড়লো, এবার থার্ড ব্র্যাকেটের ভেতরে K2 ইন্টু ব্যান্ডউইথ, দিস এন্টায়ার থিং ডিভাইডেড বাই 256 মাইনাস লোড বলে সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ হলো, প্লাস K3 ইন্টু ডিলে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার ইন্টু K5 ডিভাইডেড বাই রিলায়াবিলিটি প্লাস K4 বলে এই পুরোটা বন্ধ হলো। প্রচণ্ড একটা ভয়ানক এবং প্রচণ্ড কনফিউজিং ফর্মুলা। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করো, এই ফর্মুলাতে ব্যান্ডউইথের কথা বলা হলো, লোডের কথা বলা হলো, ডিলের কথা বলা হলো, রিলায়াবিলিটির কথা বলা হলো। যেটা বলা হলো না সেটা হচ্ছে এমটিইউ এর কথা। এমটিইউটা অ্যাকচুয়ালি কিন্তু কম্পোজিট ফর্মুলাতে আসে না, কম্পোজিট মেট্রিক ফর্মুলাতে আসে না।
এমটিইউটা তোমরা দেখবে আমরা যখন রিডিস্ট্রিবিউশন শিখবো, রুট রিডিস্ট্রিবিউশন, তখন দেখতে পাবে যে এমটিইউ প্যারামিটারটাকে কিন্তু আমরা ইউজ করব, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে অনেক ক্ষেত্রে এমটিইউটাকে ইউজ করা হয় অ্যাজ আ টাই ব্রেকার বিটুইন কম্পিটিং রুটস। এবং সেক্ষেত্রে দেখা গেল দুটো রুটই হয়তো ইকুয়ালি গুড, সেক্ষেত্রে যেই রুটের এমটিইউটা কম সেই রুটটাকে রিজেক্ট করা হয়, মানে যার ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিটটা কম সেটাকে রিজেক্ট করা হয়, যার এমটিইউটা বেশি মানে যেটা বড় রুট, মানে যেই রাস্তাটা অনেক বেশি চওড়া, সেইটাকে আমরা তখন ইআইজিআরপি সেটাকে কনসিডার করে। তো তাহলে দেখো এমটিইউ প্যারামিটারটাকে কিন্তু ইউজ করা হয় অনলি ফর অ্যাজ আ টাই ব্রেকার প্যারামিটার বিটুইন কম্পিটিং রুটস, এবং সেখানেও হায়ার এমটিইউ যে রুটটা রয়েছে সেটা গেটস দ্য প্রেফারেন্স, এবং যখন রুট রিডিস্ট্রিবিউশন হয় তখন সেক্ষেত্রে এমটিইউ প্যারামিটারটাকে ইউজ করা হয়। এবারে একটা জিনিস একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, যদিও হয়তো এটা যারা নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করো তোমরা সবাই জানো, যে দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন ব্যান্ডউইথ অ্যান্ড এমটিইউ। ব্যান্ডউইথ ধরতে পারো তোমরা যেটা রাস্তার রেসপেক্টে যদি ভাবো, ব্যান্ডউইথকে মনে করো ইউনিট টাইমে কতগুলো গাড়ি রাস্তাটা দিয়ে পাস করতে পারছে, দ্যাট ইজ ব্যান্ডউইথ। ইউনিট টাইমে মানে কোনো একটা নির্দিষ্ট সময়ে কতগুলো গাড়ি একটা রাস্তা দিয়ে পাস করে যেতে পারলো, দিস ইজ ব্যান্ডউইথ। whereas এমটিইউ মানেটা হচ্ছে ওই রাস্তাটা দিয়ে একটা পার্টিকুলার টাইমে কত বড় একটা গাড়ি পাস করতে পারলো, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, রাইট। সবসময় জানবে ব্যান্ডউইথটা কিন্তু বিটসে মাপা হয়। আজকে যে আমরা কেবিপিএস, এমবিপিএস, জিবিপিএস বলছি, এই বিগুলো কিন্তু সবই হচ্ছে ছোট হাতের বি, মানে বিটস পার সেকেন্ড। whereas এমটিইউটা কিন্তু সবসময় মাপা হবে ইন বাইটসে। নর্মালি জানবে ইথারনেট নেটওয়ার্ক, তাদের এমটিইউটা নর্মালি হয় 1500 বাইটস, টু বি মোর প্রেসাইজ 18 বাইটস হয়, কিন্তু রাফলি ওটাকে 1500 বাইট হিসেবেই ধরা হয়, রাইট। তো এনিওয়ে আমি আবার আমাদের এই ফর্মুলাটাতে আসি। এই ফর্মুলাটাতে দেখা যাচ্ছে কতগুলো কে ভ্যালুজ রয়েছে, K1, K2, K3, K4 অ্যান্ড K5। এই কে ভ্যালুসগুলোকে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট বলা হয়, কিন্তু এগুলো আদৌ কনস্ট্যান্ট নয়, বিকজ এদের ভ্যালু ইজিলি আমরা চেঞ্জ করতে পারি, রাইট। These k values are constants, although they can be changed. By default K1 এবং K3 এর ভ্যালু থাকে 1, whereas K2, K4 and K5 এগুলো 0। এবার তারপরেও বলা হয়েছে যদি K5 0ই থাকে, দেন এই যে পোর্শনটা মানে K5 ডিভাইড বাই রিলায়েবিলিটি প্লাস K4, এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু ইজ কনসিডার্ড অ্যাজ 1, রাইট। তার মানে একটু ভালো করে এটা খেয়াল করে দেখো, K5 যদি 0 হয় দেন এই জায়গাটাকে 1 ধরা হয়। তার মানে প্রথমেই ধরে নাও এই জায়গাটা 1, এই জায়গাটা নিয়ে তাহলে আর চিন্তাই করবে না, এই জায়গাটাকে প্রথম থেকেই ধরে নিলে দিস ইজ ইকুয়ালস টু 1, দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমার এই যে কম্পোজিট মেট্রিক ফর্মুলা, তার এই জায়গাটা পুরোটাই হয়ে গেল 1, ডান, আর কিছু ভাবার দরকার নেই। এইবার চলে আসো বাকি পোর্শনটাতে। বাকি পোর্শনটাতে আমরা কি দেখতে পাচ্ছি, K1 এবং K3 এই দুটোর ভ্যালু হচ্ছে ডিফল্ট ভ্যালু থাকে 1, আদারওয়াইজ K2-র ভ্যালু কিন্তু 0। তার মানে K2 ইন্টু ব্যান্ডউইথ ডিভাইড বাই 256 মাইনাস লোড, এই জায়গাটা কিন্তু 0 হয়ে গেল। সো আলটিমেটলি কি দাঁড়ালো, K1 ইন্টু ব্যান্ডউইথ প্লাস 0 প্লাস K3 ইন্টু ডিলে, এই পুরোটা ইন্টু 1। তার মানে আলটিমেটলি দাঁড়ালো, সো দ্য ফর্মুলা রিডিউসেস টু 256 ইন্টু ব্যান্ডউইথ প্লাস ডিলে, যেখানে ব্যান্ডউইথ বলতে অ্যাকচুয়ালি আমরা কি মিন করি, ব্যান্ডউইথ ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই লোয়েস্ট ব্যান্ডউইথ অফ দ্য পাথ ইন কেবিপিএস, লোয়েস্ট ব্যান্ডউইথ অফ দ্য পাথ ইন কেবিপিএস। এটার মানেটা কি? এটার মানেটা হলো, দেখো আজকে তোমরা একটা সিচুয়েশন চিন্তা করো যেখানে হয়তো 4টে ইআইজিআরপি রাউটার পরপর লাগানো আছে এবং তারা একটা ডেস্টিনেশনে তোমাকে পৌঁছে দিচ্ছে। এবারে এই রাউটার 1 এবং রাউটার 2 এর ভিতরে ব্যান্ডউইথ হচ্ছে 100 Mbps,
রাউটার 2 আর 3 এর ভিতরে ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps, রাউটার 3 আর 4 এর ভিতরে ব্যান্ডউইথ হচ্ছে আবার 100 Mbps, রাউটার সরি আরেকবার একটু রিপিট করছি, 1 আর 2 এর মধ্যে ব্যান্ডউইথ হচ্ছে 100 Mbps, 2 আর 3 এর মধ্যে ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps, আর 3 আর 4 এর ভিতরে ব্যান্ডউইথ ধরে নাও 1 Gbps। এই ক্ষেত্রে লোয়েস্ট ব্যান্ডউইথ যেখানে আছে, অর্থাৎ কিনা রাউটার 2 এবং রাউটার 3 এর মধ্যে আমরা যে 10 Mbps পেয়েছি, সেটাকেই কিন্তু অ্যাকচুয়ালি ধরা হবে অ্যাজ দ্য এফেক্টিভ পাথ ব্যান্ডউইথ, এফেক্টিভ পাথ ব্যান্ডউইথ, রাইট। সো তার মানে এটাকেই, মানে যেটা অ্যাকচুয়ালি লোয়েস্ট ব্যান্ডউইথ, অর্থাৎ কিনা যেটাকে টেকনিক্যালি আমরা অনেক সময় চোক ব্যান্ডউইথ অফ দ্য পাথ বলি, এটাকেই ধরা হবে অ্যাজ দ্য এফেক্টিভ ব্যান্ডউইথ অফ দ্য এন্টায়ার পাথ, রাইট। তো সেই এফেক্টিভ ব্যান্ডউইথ বা লোয়েস্ট ব্যান্ডউইথ অফ দি পাথ সেটাকে কেবিপিএসে নেওয়া হয় এবং সেটা দিয়ে 10⁷ বলে একটা কনস্ট্যান্টকে ডিভাইড করে আমি যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার এইখানের ব্যান্ডউইথ ভ্যালু, রাইট। আর ডিলেটা কি? ডিলেটা হচ্ছে একটা রাউটার থেকে আরেকটা রাউটারের মধ্যবর্তী যে লিঙ্ক, সেই লিঙ্কে ডেটাগুলো যেতে কতটা টাইম নেয়। এই ডিলেটা অ্যাকচুয়ালি মাইক্রোসেকেন্ডসে মাপা হয়, মিউসেক্স বা মাইক্রোসেকেন্ডে মাপা হয়। এবার ধরে নাও আমার আগের মতোই একটা সিচুয়েশন দিলাম, রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4। সেই ক্ষেত্রে রাউটার 1 আর রাউটার 2 এর মধ্যে যে ডিলে রয়েছে সেটা হয়তো 10 মাইক্রোসেকেন্ডস, রাউটার 2 আর 3 এর মধ্যে যে ডিলে রয়েছে সেটা ধরে নাও 20 মাইক্রোসেকেন্ডস, রাউটার 3 আর 4 এর মধ্যে যে ডিলে রয়েছে সেটা হচ্ছে 30 মাইক্রোসেকেন্ডস। এই ক্ষেত্রে ডিলে বলতে যেটাকে কনসিডার করা হবে সেটা হচ্ছে 10 + 20 + 30 মানে 60 মাইক্রোসেকেন্ডস, সেটাকে আবার ডিভাইড করা হবে বাই 10, তার মানে টোটাল ডিলে অফ দ্য পাথ ইন মাইক্রোসেকেন্ডস ডিভাইডেড বাই 10, রাইট। এগুলো আমি যখন প্র্যাকটিক্যাল ভিডিওগুলো করব, এক্সপেরিমেন্টসগুলো, তখন আরও তোমরা ইজিলি বুঝতে পারবে। আশা করি তাও কথাতেই কিছুটা বুঝতে পেরেছো। সো তার মানে আমার যখনই আমি ডিফল্ট EIGRP-তে বসে আছি সেই সময় কিন্তু ফর্মুলাটা খুব ছোট হয়ে আসে, একটা ভেরি সিম্পল ফর্মুলা হয় যেটা হচ্ছে 256 ইন্টু ব্যান্ডউইথ প্লাস ডিলে, রাইট। এক মিনিট, আর এছাড়া ধরো যদি কখনো লোড বা ডিলে এই ফ্যাক্টরসগুলোকে EIGRP ইউজ করতো তাহলে কি হতো। ইনফ্যাক্ট দেখো লোড বা ডিলে ইউজ হবেই না, কারণে তার কারণ হচ্ছে ডিফল্ট EIGRP যখন কাজ করবে তখন তো K2 0 থাকবে আর K3ও সরি লোড আর ডিলে কি বলছি, লোড এবং রিলায়েবিলিটির কথাটা যদি ভাবো, তাহলে সেই ক্ষেত্রে আজকে এইগুলো নিয়ে আমরা যখন ডিফল্ট EIGRP যখন কাজ করবে তখন লোড এবং রিলায়েবিলিটি নিয়ে আমাদের ভাবারই কোনো প্রশ্ন নেই। তার কারণটা হচ্ছে যে K2 যেহেতু 0 থাকে তাই লোড যাই থাকুক না কেন ওটা 0 হয়ে যাবে। আর এই জায়গাটাকে তো আমরা বলেই দিয়েছি K5কে যদি কখনো 0 ধরা হয় তাহলে এই সেকশনটাকে আমরা সবসময় 1 ধরে নেব, কাজে রিলায়েবিলিটিও ডাজন্ট ম্যাটার। কিন্তু অ্যাকচুয়ালি যদি কখনো এই K2 এবং K5-এর বা K4-এর ভ্যালু যদি অন্যরকম কিছু করা হয়, সেই ক্ষেত্রে আমার রিলায়েবিলিটি এবং লোড তাদের ট্রিটমেন্টটা কি হতে পারে। দেখো মনে রাখবে রিলায়েবিলিটি এবং লোড এই দুটো ভ্যালুই কিন্তু 0 থেকে 255 অবধি যায়, 0 to 255, এই দুটোরই মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 255, রিলায়েবিলিটি অ্যান্ড লোড, রাইট। এবার রিলায়েবিলিটির ক্ষেত্রে যদি 0 থাকে তার মানে মিনিমাম রিলায়েবল, তার মানে পাথটা খুবই বাজে, রিলায়েবিলিটি নেই বলতে গেলে। whereas 255 মানে হচ্ছে হাইয়েস্ট রিলায়েবিলিটি, মানে ইট ইজ দ্য বেস্ট পাথ, মানে অ্যাজ ফার অ্যাজ রিলায়েবিলিটি ইজ কনসার্নড এই পাথের রিলায়েবিলিটি খুবই ভালো। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন লোডের কথা ভাবি, লোডে ঠিক উল্টো ট্রিটমেন্ট। লোডের ভ্যালু যদি 0 হয় তার মানে দ্যাট পার্টিকুলার লিঙ্ক বা পাথ যাই বলো,
তার লোডটা খুব কম আছে, তার মানে রাস্তাটা ফাঁকা আছে। whereas সেটা যদি 255 হয় তার মানে ইট ইজ হেভিলি লোডেড, এবং অবভিয়াসলি দ্যাট রুট ইজ নট অ্যাট অল আ গুড রুট। এবার এই লোড এবং রিলায়াবিলিটির ক্ষেত্রে যদি কখনো ইআইজিআরপিকে নজর দিতে হয়, মানে যদি আমরা কে ভ্যালুসগুলোকে তাদের ডিফল্ট জায়গাতে যদি না রাখি, তখন অবভিয়াসলি ইআইজিআরপিকে কিন্তু লোড এবং রিলায়াবিলিটির দিকে নজর দিতে হবে। সেই ক্ষেত্রে ইআইজিআরপি লোড এবং রিলায়াবিলিটি বলতে কী মিন করবে? আবার ওই আগের ঘটনাটাই চিন্তা করো, 4টে রাউটার কানেক্টেড আছে, 4টে রাউটার কানেক্টেড থাকলে ওদের মধ্যে যে 3টে সেকশন আছে, সেই 3টে সেকশনের মধ্যে যেই সেকশনের লোডটা সবচেয়ে বেশি হবে, হাইয়েস্ট লোড যেখানে থাকবে, সেইটাকেই ধরা হবে গোটা পাথের এফেক্টিভ লোড। আর রিগার্ডিং রিলায়াবিলিটি, যেই সেকশনের রিলায়াবিলিটিটা লোয়েস্ট হবে সেইটাকে ধরে নেওয়া হবে অ্যাজ দ্য রিলায়াবিলিটি ফর দি এন্টায়ার পাথ। আবার বলছি, যদি কখনো লোড বা রিলায়াবিলিটিকে কনসিডার করতে হয়, সেই ক্ষেত্রে ইআইজিআরপি সবসময়ই বলবে যে যেই সেকশনটাতে যেখানে আমার হাইয়েস্ট লোড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি লোড অফ দি এন্টায়ার পাথ, আর যেখানে লোয়েস্ট রিলায়াবিলিটি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রিলায়াবিলিটি অফ দি এন্টায়ার পাথ। ইনফ্যাক্ট একটা জিনিস দেখো, তোমাদের হয়তো একটা জিনিস স্ট্রাইক করছে হয়তো মনে, যদি নাও করে থাকে আমি সেটা তোমাদের একটু ধরিয়ে দিই সেই জায়গাটা। হয়তো খেয়াল করেছো ইআইজিআরপি এই যে 5টা প্যারামিটারকে নিয়ে চিন্তা করলো, ইভেন এমটিইউর ক্ষেত্রেও যদি কখনো এমটিইউকে কনসিডার করতেও হয়, ও কিন্তু লোয়েস্ট এমটিইউকে নিয়ে ভাববে, যদিও আমাদের ফর্মুলাতে আমি এমটিইউকে দেখছি না। তো কথা হচ্ছে যে ইআইজিআরপি দেখা যাচ্ছে যে এই যে 4টে-5টা প্যারামিটারকে নিয়েও ভাবছে, এই প্যারামিটার্সগুলোর যেগুলো ওয়ার্স্ট পসিবল ভ্যালু, ও কিন্তু সেগুলো নিয়েই কনসার্নড। দেখো ব্যান্ডউইথের ক্ষেত্রেও কি বলল, যেইখানে লোয়েস্ট ব্যান্ডউইথ আছে আমি কনসিডার করছি ওটাই হচ্ছে এফেক্টিভ ব্যান্ডউইথ অফ দি পাথ। রিলায়াবিলিটির ক্ষেত্রে কি বলছে, যেখানে লোয়েস্ট রিলায়াবিলিটি, দ্যাট ইজ দ্য রিলায়াবিলিটি অফ দি পাথ। লোডের ক্ষেত্রে কি বলছে, যেখানে হাইয়েস্ট লোড, দ্যাট ইজ দ্য লোড অফ দি এন্টায়ার পাথ। সো দেখো ইআইজিআরপি প্রাইমারিলি ইজ কনসার্নড অ্যাবাউট দ্য ওয়ার্স্ট পসিবল ভ্যালুস। এর ফলে একটা মস্ত বড় সুবিধা হয়, সেই সুবিধাটা হচ্ছে যেহেতু ইআইজিআরপি ইজ অলওয়েজ কনসিডারিং দ্য ওয়ার্স্ট পসিবল ভ্যালুস, তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ইআইজিআরপি ক্যান ফাইন্ড আউট হুইচ ইজ দ্য বেস্ট রুট, বিকজ ইট ইজ ইজি টু find out the best if you start by eliminating the worst. তোমাদের সামনে কিছু প্রোডাক্টস দিয়ে দেওয়া হলো, সেই প্রোডাক্টসগুলোর মধ্যে কোনটা বেস্ট প্রোডাক্ট সেটা বেছে নেওয়ার দুটো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে প্রোডাক্টগুলোর ভালো দিকগুলোকে তোমরা কনসিডার করতে থাকো, তার মধ্যে যেটা ভালো সব থেকে সেটাই তোমাদের মনে হবে যে বেস্ট প্রোডাক্ট। আবার যদি এমন হয় যে তোমরা উল্টো রাস্তায় যদি হাঁটো, যেই প্রোডাক্টসগুলো বাজে সেগুলোকে তোমরা সবার আগে সাইড করে দিলে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে যে কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি বেস্ট। ইআইজিআরপিও কিন্তু সেই রাস্তাতেই হাঁটে, যেহেতু ও ওই ওয়ার্স্ট পসিবল ভ্যালুসগুলোকে নিয়েই চিন্তা করে, সেই জন্য ভেরি ইজিলি ও কিন্তু ওয়ার্স্ট পসিবল যে পাথসগুলো রয়েছে সেগুলোকে এলিমিনেট করতে পারে, এবং সেগুলো এলিমিনেটেড হয়ে গেলে ওর হাতে যেগুলো পড়ে থাকে সেগুলোই হচ্ছে দ্য বেস্ট পাথস, রাইট? নেক্সট, তাহলে এখানে আমি একটু তোমাদেরকে এটা লিখেই দিই। ইফ রিলায়াবিলিটি অ্যান্ড লোড আর টু বি highest load is to be counted and lowest reliability, both parameters range from 0 to 255.
সো এই ব্যাপারটা তাহলে আমরা বুঝতে পারলাম। আর এমনিতে এই যে প্যারামিটার্সগুলো মানে ব্যান্ডউইথ কত, ডিলে কত, রিলায়াবিলিটি কত, লোড কত, এমটিইউ কত, এই প্যারামিটার্সগুলো কিন্তু সবই তোমরা শো ইন্টারফেস করলে দেখতে পেয়ে যাও। এগুলো সবই হচ্ছে ইন্টারফেস প্যারামিটার্স, রাইট? EIGRPর যে সামারি রুট, বাই ডিফল্ট EIGRP উইল অটো সামারাইজ উইচ ক্যান বি প্রিভেন্টেড। এটা কেন সেটা বলে রাখি। আচ্ছা, এটা বলার আগে আরেকটা জিনিসও তোমাদের একটু বলে রাখি, এটা আমি মিস করে গেছিলাম। এখানে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে ওয়াই দিস 256, এই 256টা কেন এখানে ইউজ করা হলো। বেসিক্যালি EIGRPর যে অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ, যেটা সিসকোর প্রথম রাউটিং প্রোটোকল, সিসকো প্রোপ্রাইটরি প্রথম রাউটিং প্রোটোকল, দ্যাট ওয়াজ IGRP। EIGRPর ফুল ফর্মটা কি? এনহ্যান্সড ইন্টেরিয়ার গেটওয়ে রাউটিং প্রোটোকল। আর IGRP ছিল শুধু ইন্টেরিয়ার গেটওয়ে রাউটিং প্রোটোকল। এবারে IGRPর যে মেট্রিক, সেই মেট্রিকটা 24 বিট হতো, whereas EIGRPর মেট্রিক হচ্ছে 32 বিট। এবারে যেহেতু EIGRP ইজ বেসিক্যালি আ ডিসেন্ডেন্ট অফ IGRP, মানে IGRPরই একটা বংশধর, এবং EIGRP অ্যান্ড IGRP শুড বি গোয়িং হ্যান্ড ইন হ্যান্ড। কখনো যেন এরকম না হয় যে IGRP এবং EIGRP পরস্পরকে চিনতে পারছে না বা একজন আরেকজনের মেট্রিক বুঝতে পারছে না, এই জিনিসটা যেন কখনো না হয়। বিকজ একটা তো আরেকটারই আপগ্রেডেশন। তোমরাই চিন্তা করো, আজকে উইন্ডোজ 7 যদি উইন্ডোজ XPর কোনো কিছু যদি বুঝতেই না পারে, তাহলে কি তোমরা কখনো উইন্ডোজ 7কে বলবে যে ইট ইজ অ্যান আপগ্রেডেড ফিচার অফ উইন্ডোজ XP? কখনোই বলতে পারবে না। ডেফিনেটলি উইন্ডোজ 7-এর ভিতরে উইন্ডোজ XPর বেশ কিছু ফিচার্স বুঝতেই হবে, প্লাস তার মধ্যে অ্যাডিশনাল আরও কিছু অ্যাডভান্সড ফিচার্স থাকে। সেরকমই EIGRP ইজ আ আপগ্রেডেড ভার্সন অফ IGRP। তো যাতে করে IGRPকে সে বুঝতে পারে এবং IGRP মেট্রিকগুলো তার সাথে 100% কম্প্যাটেবল হয়, সেই জন্যই 256টা আনা হয়েছে। 256 দিয়ে যেহেতু মাল্টিপ্লাইড হচ্ছে, সেই জন্য আজকে EIGRP মেট্রিক এবং IGRP মেট্রিক তারা পরস্পরের সাথে কম্প্যাটেবল। মানে আরও সিম্পলি বলতে গেলে IGRP যদি কোনো রুট কস্ট জেনারেট করে, সেটা খুব ইজিলি EIGRP অ্যাকসেপ্ট করতে পারবে, যেহেতু তার এইখানে 256 ফ্যাক্টরটা আছে। এটার জন্য একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আছে, আমি সেটাতে আর এখন গেলাম না। আচ্ছা, এবার আমরা আমাদের আগের জায়গাটাতে আসি, যেখানে যে জায়গাটা আমি ছিলাম, যে EIGRP সামারি। তো বাই ডিফল্ট ও কেন অটো সামারাইজ করে? বিকজ ওর যে অ্যানসেস্টার মানে IGRP, সে ছিল ক্লাসফুল প্রোটোকল। তো ঠিক যেরকম RIP ভার্সন 2 তার অ্যানসেস্টারকে মনে রেখে, মানে RIP ভার্সন 1কে মনে রেখে অটো সামারাইজ করতো, ঠিক সেরকমই EIGRPও কিন্তু IGRPকে মনে রেখে অটো সামারাইজ করে। কিন্তু আমরা RIPতেও যেরকম ভার্সন 2কে নো অটো সামারি বলতাম, এখানেও নো অটো সামারি বলে আমরা এই ব্যাপারটাকে কাটিয়ে দিতে পারি, এবং EIGRP ক্যান বি 100% আ ক্লাসলেস প্রোটোকল, রাইট? সে কোনো অটো সামারাইজ কিচ্ছু করবে না। আর তাছাড়া ম্যানুয়াল সামারি আমরা করতেই পারি। এখানে কিন্তু ম্যানুয়াল সামারিটা অবভিয়াসলি অন দ্য ইন্টারফেস বেসিস, বিকজ যেহেতু এটা ডিস্ট্যান্স ভেক্টর প্রোটোকল ইন ইটস হার্ট, সেই জন্য যেহেতু এর কোনো টোপোলজি বা এরিয়া ইত্যাদি কোনো রকম কোনো কনসেপ্টসই নেই, সেই কারণে আজকে এখানে কোনো ম্যান্ডেট নেই যে একটা পার্টিকুলার রাউটারের কাছে সামারি রুট থাকলেই সেটা যে সবার কাছেই থাকতে হবে, যেটা OSPF-এর কাছে একটা ম্যান্ডেট ছিল। তো সেই কারণে OSPF-এ কিন্তু আজকে যখনই সামারি তৈরি হয়েছিল, সেটা বর্ডার রাউটার্সরা সামারি তৈরি করেছিল, whereas EIGRPর ক্ষেত্রে যে কোনো রাউটারই সামারি জেনারেট করতে পারে এবং যে কোনো ইন্টারফেসেই সামারি জেনারেট করা যায়। নেক্সট আমরা যেটাকে এর ওপরেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে EIGRP স্টাব। EIGRP স্টাব এটা কি জিনিস? It is EIGRP router that will not forward routes between its neighbors. If it is receive only stub, then it will not even forward directly connected routes. However, in all cases, it will receive routes from others. It is a mechanism by which we can prevent our router from EIGRP queries
In fact, its neighbors will answer all queries on its behalf. একটা EIGRP রাউটার, তার দুধারে দুটো নেইবার আছে। সেই EIGRP রাউটারটাকে যদি আমরা কখনো স্টাব ডিক্লেয়ার করে দিই, তাহলে তার যে দুজন নেইবার, তাদের কাছ থেকে সে যে রুটসগুলো লার্ন করছে সেগুলো কিন্তু আর তাদের দিকে সে ফরওয়ার্ড করবে না। মানে বাঁদিকে যে নেইবার আছে তার কাছ থেকে যে রুটটা সে জানতে পারলো সেটা ডান দিকের নেইবারের কাছে পাঠাবে না, ডান দিকের নেইবারের কাছ থেকে যে রুটটা জানতে পারলো সেটা বাঁদিকের নেইবারের কাছে পাঠাবে না। হ্যাঁ, তবে নিজের যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস সেগুলো সে দুই নেইবারকেই জানাবে। আর যদি EIGRP স্টাব রিসিভ অনলি হিসেবে তাকে আমরা কনফিগার করি, তাহলে সে সেটাও করবে না। তার মানে সে শুধু তার নেইবারদের কাছ থেকে রুটস রিসিভ করবে, কিন্তু কোনো রুট সে নিজে নেইবারদেরকে জানাবে না। নর্মালি এটা কেন করা হয়? দেখো, OSPF এর ক্ষেত্রে আমরা একটা স্টাব কনসেপ্ট পেয়েছিলাম যেটাকে বলা হয় স্টাব এরিয়া। স্টাব এরিয়াতে আমরা দেখতে পেয়েছিলাম যে রাউটার্সগুলোর যে লিঙ্ক স্টেট ডেটাবেস এবং অ্যাকর্ডিংলি তাদের যে রাউটিং টেবল, সেটা সাইজটাকে আমরা ছোট করতে পেরেছিলাম। EIGRP-তে তো ওরকম কোনো লিঙ্ক স্টেট ডেটাবেস বা রাউটিং টেবল ছোট এরকম কোনো আমাদের কিন্তু পারপাস নেই। তাহলে এটা আমরা কেন করলাম? EIGRP-তে একটা জিনিস যেটা তার খুব ইউনিক প্রপার্টি, আমি কিছুক্ষণ থেকেই বলে আসছি, সেটা হচ্ছে তার কোয়ারি মেকানিজম। EIGRP রাউটার্সরা বড্ড বেশি প্রশ্ন করে নিজেদেরকে, রাইট? টু মাচ অফ কোয়েশ্চেনিং বিটুইন দ্য নেইবার্স। কাজেই OSPF এর ক্ষেত্রে আজকে যেটা মানে যে ঝামেলাটা হতো LSA ফ্লাড, এখানে ধরো না কোয়ারিটা যেন অনেকটা সেই রকমই তার জায়গা নিচ্ছে, টু মাচ অফ কোয়ারি। এবারে একটু আগেই তোমাদের বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার রাউটার যদি কোয়ারি হ্যান্ডেল করতে না পারে বা তার নেইবারের কোয়ারি যদি আনসার করতে না পারে, তাহলে সেই রাউটারটাকে কিন্তু নেইবার হিসেবে আর কনসিডার করা হয় না। তাহলে ধরে নেওয়া যাক আমার যে টোপোলজিটার কথা আমি তোমাদেরকে মানে ভেবে নিতে বললাম, যে তিনটে রাউটার কানেক্ট আছে, তিনটে EIGRP রাউটার, যার মধ্যে মধ্যিখানের রাউটারটাকে আমি স্টাব বানিয়েছি। আজকে ধরে নেওয়া যাক সেই রাউটারটা হচ্ছে একটা লো এন্ড রাউটার যার রিসোর্স কম আছে। এবার প্রবলেমটা কি হচ্ছে, যেহেতু রিসোর্স কম আছে সেই জন্য আজকে ওর কাছে যদি প্রচুর পরিমাণে কোয়ারি যদি এসে পড়ে, ইন দ্যাট কেস ও কিন্তু সেই কোয়ারিগুলোকে তুরন্ত আনসার করতে পারবে না, জলদি জলদি আনসার করতে পারবে না, রাইট? এবং এর ফলে যে প্রবলেমটা দেখা দেবে যে ওর নেইবাররা ওকে কিন্তু পানিশ করবে, যে যেহেতু আমাদের কোয়ারি অ্যান্সার করতে পারেনি তাহলে ওর সাথে আমাদের নেইবারহুড কেটে দিতে হবে। তাহলে এই জায়গাটাকে যদি আমরা সামলাতে চাই, আমাদের রাউটারটা লাইট ওয়েট রাউটার, ও পারছে না এতগুলো কোয়ারি ম্যানেজ করতে, কিন্তু ওর নেইবারহুডটা চলে যাক সেটা আমরা চাইছি না। ইন দ্যাট কেস ওটাকে আমরা স্টাব রাউটার হিসেবে কনফিগার করে দিতে পারি। যদি সেটা করি তাহলে কিন্তু আর আমার যে নেইবার্সরা আছে তারা আমাকে কোনো আর কোয়ারি পাঠাবে না, ওরা বুঝে গেল যে ইট ইজ আ স্টাব রাউটার। এবং অ্যাডিশনালি আরেকটা কি বেনিফিট পাওয়া যায়, যদি আমার এই যে স্টাব রাউটারটা, এর জন্য যদি কোনো কোয়ারি কেউ পাঠায়ও, সেই কোয়ারিটা কিন্তু ওর যারা নেইবার্স আছে তারাই ওর বিহাফে আনসার করে দেয়। তার মানে দেখো ওকে কতখানি সাহায্য করা হলো। সো দিস ইজ EIGRP স্টাব। এইবার EIGRPর একটা মানে বাইফার বলতে গেলে সব থেকে ভাইটাল জায়গাটাতে আমরা ঢুকছি, যেটা হচ্ছে EIGRPর রুটস। বিকজ এটা তো ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, ওর ক্ষেত্রে রুটটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। EIGRPর রুটের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু মনে রাখবে, এখানে বলেছি EIGRP কনসিডার্স টু টাইপস অফ রুট কস্ট ফর এনি পার্টিকুলার ডেস্টিনেশন। The root cost from the router itself is called feasible distance or FD, and the root cost from the next hop is called advertised distance AD or reported distance বা RD. এই ছবিটা দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। আমরা দেখতে পাচ্ছি রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4 কানেক্টেড আছে। এবার রাউটার 1 টু রাউটার 4 এই যে পাথটা, এই পাথটার রেসপেক্টে রাউটার 1 কিন্তু দুটো কস্ট মেনটেন করে।
রাউটার 4 অবধি যাওয়ার এই যে পাথটা, এই পাথটার রেসপেক্টে রাউটার 1 কিন্তু দুটো কস্ট মেনটেন করবে। একটা কস্ট হচ্ছে ডাইরেক্টলি যেটা ওর নিজের থেকেই স্টার্ট হয়ে আপ টু দ্য রাউটার 4 যাচ্ছে, সেটা হচ্ছে কস্ট ফ্রম ইটসেলফ, যেটাকে বলছে ফিজিবল ডিস্ট্যান্স, রাইট। ওয়্যারাজ আরেকটা কস্ট সেটা হচ্ছে ওর নেক্সট হপ যে রাউটার, ওই দিকে যেতে ওর যে নেক্সট হপ রাউটার, সে যেই কস্টটা ওকে জানিয়েছে। এই জায়গাটা কিন্তু আরআইপির সাথে সব থেকে বড় ডিফারেন্স, মানে ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য মেইন ডিফারেন্স। আরআইপি কী করে, আরআইপি কিন্তু আজকে ধরে নাও এখানে যদি আরআইপি কাজ করতো, তাহলে সেই ক্ষেত্রে রাউটার 4 অবধি যেতে রাউটার 2 এর যে কস্ট হতো, সেই কস্টটা হতো 2, কারণ দুটো হপ। রাউটার 2 কিন্তু যখন সেই কস্ট, যখন এই রাউটার 4-এ যাওয়ার যে রুটটাকে যখন রাউটার 1-এর কাছে ফরওয়ার্ড করতো, তখন সেটাকে উইথ কস্ট 2 ফরওয়ার্ড করতো। রাউটার 1 কী করতো, যেহেতু একটা হপ আরও বেড়ে গেছে, ও ধরেই নিত যে ওই ডেস্টিনেশনে যেতে আমার রুট কস্ট হচ্ছে 3, মানে 2 + 1 3, ব্যাস। আর কিন্তু 2টাকেও খেয়াল রাখতো না, ও সবসময় জানতো যে ওখানে যেতে আমার রুট কস্ট হচ্ছে 3। ওয়্যারঅ্যাজ ইআইজিআরপি কিন্তু সেটা করবে। ইআইজিআরপি যদি কখনো R2, যদি R4 অবধি R2 এর কস্ট যদি থাকে 20, আর R2 থেকে R1 এর মধ্যে যদি কস্ট হয় 10, তাহলে অবভিয়াসলি R1 থেকে R4 এর কস্ট হচ্ছে 10 + 20, তার মানে 30। R1 কিন্তু এই দুটো কস্টকেই মনে রাখবে। একটা কস্ট হচ্ছে তার নিজের থেকে, যেটাকে ও বলছে ফিজিবল ডিস্ট্যান্স বা কস্ট ফ্রম ইটসেলফ, এবং আরেকটা হচ্ছে রিপোর্টেড ডিস্ট্যান্স, তার মানে কস্ট ফ্রম দ্য নেক্সট হপ নেইবার। এই দুটোকেই কিন্তু ও খেয়াল রাখে। এবার একটা জিনিস মনে রাখবে, রাউটিং টেবিলে ও যে কস্টটাকে শো করবে সেটা কিন্তু অবভিয়াসলি এফডি, ও কিন্তু কোনো রিপোর্টেড ডিস্ট্যান্স বা আরডি রাউটিং টেবিলে শো করে না। আরডিগুলোকে কিন্তু আমরা সব দেখতে পাবো ইন দ্য টোপোলজি টেবল, রাইট, আগে থেকে বলে রাখলাম। এবারে EIGRP can also maintain backup routes for the main route or the primary route. The primary route for the destination is the route having the smallest FD, and it is called the successor route. If EIGRP finds any route whose RD is less than the FD of the successor route, then that route is called feasible successor route or FS route or backup route. This logic ensures a loop-free topology. If the primary route fails, immediately the backup route is used. এই পুরো জিনিসটা বোঝানোর জন্য আমি পরের ছবিটাতে আসছি। পরের ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, পরের ছবিটা আমার রাউটার 1 থেকে রাউটার 5 অবধি যাওয়ার 3টে রাস্তা আছে। একটা ভায়া পাথ রাউটার 2, একটা ভায়া রাউটার 3, একটা ভায়া রাউটার 4। এবার 3টে রাস্তাতেই আমি কিছু এফডি এবং আরডি সেট করে রেখেছি, এবং সেগুলো অ্যালজেব্রাইক ভ্যালুজ, নিউমেরিক ভ্যালুজ দিইনি আমি, অ্যারিথমেটিক্যাল ভ্যালুজ দিইনি, আমি অ্যালজেব্রাইক ভ্যালুজ দিয়েছি। তো R2-র মধ্যে দিয়ে যে রুটটা গেছে সেই রুটের এফডি হচ্ছে F2, আরডি হচ্ছে R2, তার মানে এই পুরোটা হচ্ছে F2, আর এখান থেকে এইটা হচ্ছে R2। সিমিলারলি যেই রুটটা R3 এর মধ্যে দিয়ে গেছে, যেই পাথটা, সেই পাথটার এফডি F3, আরডি হচ্ছে R3, মানে এই পুরোটা হচ্ছে F3, এবং R3 থেকে এইটুকু হচ্ছে R3, আর এই পুরোটা, এই যে আমার যে পাথটা রয়েছে, এই পাথটার এফডি হচ্ছে F4 এবং আরডি হচ্ছে R4। তার মানে এই পুরো পাথটার কস্ট হচ্ছে F4, আর R4 থেকে এই অবধি কস্ট হচ্ছে R4, রাইট। এবারে প্রথমেই সাকসেসর রুট কে হবে, যেই রুটটা হচ্ছে এমন একটা রুট যার এফডিটা সেটাই হচ্ছে লিস্ট, মানে লোয়েস্ট এফডি যেই রুটের থাকবে সেই রুটটা হচ্ছে আমার
সাকসেসার রুট বা বেস্ট রুট। তাহলে এখানে দেখো আমি বলেছি ইফ F2 ইজ গ্রেটার দেন F3 ইজ গ্রেটার দেন F4, তার মানে দেখা যাচ্ছে F4 মানে এই পাথ অনুযায়ী রাউটার 4 এর মধ্যে দিয়ে যে পাথটা যাচ্ছে সেই পাথ অনুযায়ী যে আমি এফডিটা পেয়েছি সেই এফডিটাই যদি বাকি সকলের এফডির থেকে যদি কম হয় তাহলে দেন পাথ ভায়া R4 ইজ দ্য সাকসেসার রুট। অবভিয়াসলি, কারণ এফডি মানে কি? এফডি মানে হচ্ছে এই পুরো কস্টটা। এই পুরো কস্টটা যদি এই তিনজনের মধ্যে যদি সব থেকে কম যদি এই পুরো কস্টটা হয় তাহলে অবভিয়াসলি এটাই আমার বেস্ট রুট এবং এটাই আমার সাকসেসার রুট। এবারে ফিজিবল সাকসেসারটাকে কি করে খুঁজে পাবে? ফিজিবল সাকসেসার হচ্ছে, ফিজিবল সাকসেসারের ক্ষেত্রে কিন্তু রিপোর্টেড ডিস্টেন্সটাকে খেয়াল করতে হয়। এবার যে বাকি দুটো পাথ রয়েছে মানে একটা R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, একটা R3 এর মধ্যে দিয়ে যাচ্ছে, যদি কখনো দেখলো যে R2 এর মধ্যে দিয়ে যে পাথটা যাচ্ছে তার যে আরডিটা অর্থাৎ কিনা R2 আমি যেটাকে লিখেছি এইটা, এই কস্টিংটা যদি আমার এই টোটাল কস্টিংয়ের থেকে কম হয়, ধরো ও দেখতে পেয়েছে যে এই কস্টিংটা ইজ লেস দ্যান দিস টোটাল কস্ট, অর্থাৎ কিনা এমন কোনো একটা রুটকে আমি পেয়েছি যেই রুটের আরডি ভ্যালুটা আমার প্রেজেন্ট সাকসেসার রুটের এফডি ভ্যালুর চেয়ে কম, তাহলে অবভিয়াসলি সেই রুটটা হয়ে যাচ্ছে একটা ফিজিবল সাকসেসার রুট। এবং এই ফিজিবল সাকসেসার রুটটাকে কিন্তু আমি সঙ্গে সঙ্গে মার্ক করে নিলাম যে এটা হলো আমার ব্যাকআপ রুট ফর দ্য সাকসেসার রুট। যদি কখনো সাকসেসার রুট ফেইল হয় আমি জানি আমার জন্য সবসময় এটা রয়েছে, তখন এটাই হয়ে যাবে সাকসেসার রুট, রাইট? আর ধরা যাক আজকে এই যে পাথটা কেউ দেখতে পাচ্ছে, এই পাথটার যে আরডিটা রয়েছে মানে এই কস্টটা হয়তো আমার সাকসেসার রুটের যে কস্ট তার তুলনায় বেশি হয়ে গেছে, মানে আরেকটা যে পাথ আছে সেই পাথের যে আরডিটা সেটা যদি আমার সাকসেসার রুটের যে কস্ট তার সমানও যদি হয়, বেশি বা সমান যাই হোক না কেন, তাহলেও কিন্তু সেটাকে আমি ফিজিবল সাকসেসার হিসেবে গণ্য করব না, রাইট? এইভাবেই কিন্তু ও সাকসেসার রুট, ফিজিবল সাকসেসার এবং নন সাকসেসার রুটকে ডিটারমাইন করে। এইখানে মনে রাখবে যে একমাত্র সাকসেসার রুটটাই কিন্তু আমরা দেখতে পাই ইন দ্য রাউটিং টেবল। ফিজিবল সাকসেসার রুট এবং অন্যান্য যে নন সাকসেসার রুটস তাদের কাউকে রাউটিং টেবিলে দেখা যায় না, তারা সবাই থাকে ইন দ্য টোপোলজি টেবল। এবারে এখানে আমরা ইআইজিআরপি রুট টাইপসে এলাম। ইআইজিআরপি রুট টাইপসে আমরা প্রথমেই আগে এই তিনটে রুটকে একবার দেখে নিই। এই তিনটে আমি এইমাত্র আলোচনা করলাম। ইআইজিআরপিতে আমরা অ্যাকচুয়ালি রুট ক্লাসিফিকেশনটা অনেকভাবে করতে পারি। এই যে ক্লাসিফিকেশনটা এখানে আমি করেছি সাকসেসার রুট, নন সাকসেসার রুট এবং ফিজিবল সাকসেসার রুট, এই ক্লাসিফিকেশনটা হচ্ছে অন দ্য বেসিস অফ স্টেটাস, মানে স্টেটাস অনুযায়ী, কে উঁচুতে কে নিচুতে, এই স্টেটাস অনুযায়ী। সো স্টেটাস অনুযায়ী সবথেকে উঁচুতে ফর এনি পার্টিকুলার ডেস্টিনেশন হচ্ছে সাকসেসার রুট, রুট হ্যাভিং লোয়েস্ট কস্ট এফডি প্রেজেন্ট ইন দ্য রাউটিং টেবল অ্যান্ড টোপোলজি টেবল। এটাকে তুমি রাউটিং টেবল, টোপোলজি টেবল দুই জায়গাতেই পাবে। দেন নন সাকসেসার রুট, যেটা হচ্ছে রুট হ্যাভিং এফডি হায়ার দ্যান দ্য সাকসেসার এফডি অনলি সিন ইন দ্য টোপোলজি টেবল। মানে সাকসেসার রুটকে ছাড়া আর অন্যান্য যারাই রয়েছে তারা সবাই নন সাকসেসার এবং তারা অবভিয়াসলি রাউটিং টেবলে থাকবে না, তারা সবাই থাকবে শুধু টোপোলজি টেবলে। আর ফিজিবল সাকসেসারটাকে না স্পেশাল নন সাকসেসার, যার ক্ষেত্রে মানে যে নট সো বেস্ট রুট, কিন্তু তার ক্ষেত্রে একটা কন্ডিশন স্যাটিসফাইড হয়েছে যে তার যে আরডি ভ্যালুটা সেটা আমার প্রেজেন্ট সাকসেসার রুটের থেকে, প্রেজেন্ট সাকসেসার রুটের যে কস্ট তার তুলনাতে কম, রাইট? তাহলে সেটাকে আমি ফিজিবল সাকসেসার হিসেবে ধরে রাখব। স্টেটাস অনুযায়ী সাকসেসার হচ্ছে হাইয়েস্ট স্টেটাস, ফলোড বাই ফিজিবল সাকসেসার অ্যান্ড দেন ফাইনালি ফলোড বাই নন সাকসেসার। এছাড়া আর কি রুট ক্লাসিফিকেশন হয়, ইন্টারনাল বা এক্সটার্নাল হয়, এটা ডিপেন্ড করছে ইআইজিআরপির অটোনমাস সিস্টেমের ওপরে।
তোমরা যখন ইআইজিআরপি কনফিগার করবে তোমরা দেখতে পাবে যে ইআইজিআরপি কিন্তু অটোনোমাস সিস্টেম ব্যাপারটা বোঝে। যদিও সে আইজিপি, তাহলেও তার মধ্যে অটোনোমাস সিস্টেমের একটা কনসেপ্ট আছে যেটা কিন্তু ডাইরেক্টলি ওএসপিএফ বা আরআইপি বুঝতে পারে না। তো আজকে যদি দেখা গেল যে আমার সেম অটোনোমাস সিস্টেম থেকেই রুটসগুলো আমি পেয়েছি, তাহলে সেটা হচ্ছে রুটস বিলঙ্গিং টু দ্য সেম ইআইজিআরপি ডোমেন, যেটাকে আমরা বলি ইন্টারনাল রুট। সেটাকে আমরা রাউটিং টেবিলে দেখতে পাই বাই ক্যাপিটাল ডি। আর এক্সটার্নাল রুট হচ্ছে যদি অন্য কোনো অটোনোমাস সিস্টেম থেকে আমার অটোনোমাস সিস্টেমে কোনো ইআইজিআরপি রুট যদি রিডিস্ট্রিবিউটেড হয়ে যদি এসে থাকে, রাইট, সেটাকে আমরা বলছি এক্সটার্নাল রুটস। এবং সেটাকে আমরা রাউটিং টেবিলে কিভাবে দেখতে পাই? রাউটিং টেবিলে সেটাকে দেখতে পাই বাই দিস মার্কার, ক্যাপিটাল ডি তারপরে একটা এক্স থাকে, মানে ইআইজিআরপি এক্সটার্নাল। তাহলে এই যে ক্লাসিফিকেশনটা আমরা পেলাম, এই ক্লাসিফিকেশন দুটো হচ্ছে অন দ্য বেসিস অফ সোর্স, মানে কোথা থেকে আসছে, সেটা কি আমার এএস এর ভেতর থেকে বেরিয়েছে না এএস এর বাইরে থেকে। আর ফাইনালি এই যে ক্লাসিফিকেশনটা আমরা পাচ্ছি প্যাসিভ রুট, অ্যাক্টিভ রুট এবং স্টাক ইন অ্যাক্টিভ রুট, এই তিনটে ক্লাসিফিকেশন হচ্ছে অন দ্য বেসিস অফ রুট স্টেট, বা রুটটা এই মুহূর্তে কি জায়গায় দাঁড়িয়ে আছে। প্যাসিভ রুটটা কি? স্টেবল রুট মার্কড বাই ক্যাপিটাল পি ইন দ্য টোপোলজি টেবল, প্রেজেন্ট ইন বোথ রাউটিং টেবল অ্যান্ড টোপোলজি টেবল। অ্যাক্টিভ রুটটা কি? রুট আন্ডার প্রসেসিং marked by capital A in the topology table, only in topology table. Or stuck in active root ta ki? Root whose processing has stopped, marked by capital S in the topology table. তার মানে ইআইজিআরপি যখন এই ডিফিউজিং আপডেট অ্যালগোরিদমটা চলে, তখন রুটটা একটা কোনো পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার যে রুটটা, সেই রুটটা প্রথমে যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ স্টেটে আসে, অর্থাৎ কিনা তার উপরে কিছু প্রসেসিং চলছে। সেই প্রসেসিংটা যতক্ষণ চলবে ততক্ষণ রুটটা অ্যাক্টিভ রুট। সেই রুটটাকে আমরা শুধুমাত্র রাউটিং টেবিলেই দেখতে পাচ্ছি, সেই রুটটাকে আমরা রাউটিং টেবিলে দেখতে কখনোই পাবো না, বিকজ ওটা স্টেবল রুট হয়নি। সেটাকে আমরা শুধু টোপোলজি টেবিলেই দেখতে পাবো। এবং কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম, একটা অ্যাক্টিভ টাইমার বলে একটা কথা বলেছিলাম, যে রুটটা কতক্ষণ অ্যাক্টিভ কন্ডিশনে থাকবে তারও কিন্তু একটা টাইম পিরিয়ড বাঁধা আছে। সেটা হলো অ্যাকচুয়ালি 1.5 মিনিট বাই ডিফল্ট, মানে 180 সেকেন্ডস। এবারে রুটটা যদি অ্যাক্টিভ অবস্থায়, মানে তার যখন সে অ্যাক্টিভ ছিল তখন তো রুটটার উপর প্রসেসিং চলছিল, সেই প্রসেসিংটা যদি হঠাৎ করে দাঁড়িয়ে গেল, মানে রুটটার অ্যাক্টিভ কন্ডিশন থেকে ফিরে আসছে না, সেই অবস্থাতে রুটটাকে কনসিডার করা হয় অ্যাজ আ স্টাক ইন অ্যাক্টিভ রুট, বা সেটাকে সংক্ষেপে এসআইএ রুট বলে, রাইট। এসআইএ রুটটাকেও কিন্তু আমরা ওই টোপোলজি টেবিলেই দেখতে পাই। আর ফাইনালি কোনো একটা পার্টিকুলার রুট যখন ফুল প্রসেসড হয়ে যায় তখন ইট বিকামস আ স্টেবল রুট। সেই রুটটাকে ক্যাপিটাল পি দিয়ে মার্ক করা হয় এবং টেকনিক্যালি তাকে বলা হয় প্যাসিভ রুট। প্যাসিভ রুটটা অবভিয়াসলি রাউটিং টেবিলে যাবে, এবং কখন যাবে? যদি দেখা যায় যে সেই পার্টিকুলার রুটটা ইজ আ সাকসেসার রুট, তাহলে তাকে রাউটিং টেবিলে তুলে নিয়ে যাওয়া হবে। বিকজ আমরা একটু আগেই পড়েছি যে একমাত্র সাকসেসার রুটটাই রাউটিং টেবিলে ঢোকে, অন্য কোনো রুট কিন্তু রাউটিং টেবিলে ঢোকে না। ফিজিবল সাকসেসার বা নন সাকসেসার এরা কিন্তু রাউটিং টেবিলে ঢোকে না। তার মানে একটা সাকসেসার রুট যখন সে প্যাসিভ স্টেটে চলে গেছে তখন তাকে রাউটিং টেবিলে ঢুকিয়ে দেওয়া হবে। ফাইনালি এই জায়গাটা, হাউ ইআইজিআরপি ক্যান ডু আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং। All routing protocols can do load balancing only using equal cost paths. EIGRP is exceptional as it can do load balancing using unequal cost paths. EIGRP supports a property called variance. Its value ranges from 1 to 128. If there is any feasible successor route whose cost is less than or equal to the product of variance and cost of successor route,
then that feasible successor can be used for load balancing along with the successor route. এখানে আমি এটাকে অঙ্কের ফর্মুলা দিয়ে বুঝিয়েছি। if cost of feasible successor is less than equal to variance into cost of successor, then that feasible successor is used for load balancing. ফর্মুলাটা তোমাদের কাছে প্রচণ্ড কনফিউজিং লেগেছে আমি জানি, আমি আমার আগের ছবিটাতে আবার আসি। এই ছবিটা দেখলে পরে তোমাদের এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটাতে ধরে নাও আমার এই যে আমি আগের মতোই ধরে নিলাম যে ধরা যাক আমার এই যে রুটটা যেটা রাউটার 4 এর ভিতর দিয়ে গেছে এটা হচ্ছে আমার সাকসেসর রুট, রাউটার 2 এর মধ্যে দিয়ে যে রুটটা পাস করেছে সেটা হচ্ছে আমার ফিজিবল সাকসেসর রুট, আর রাউটার 3 এর মধ্যে দিয়ে যেটা পাস করেছে সেটা হচ্ছে নন সাকসেসর। এটা ধরে নাও আগে থেকেই ডিটারমাইন্ড হয়ে গেছে, EIGRP অলরেডি বের করে নিয়েছে। এবার ধরে নাও সাকসেসর রুটের রুট কস্ট হচ্ছে 100, মানে এই রুটটার কস্ট হচ্ছে 100, ফিজিবল সাকসেসরের রুট কস্ট হচ্ছে 300, আর যেটা নন সাকসেসর তার রুট কস্ট হচ্ছে 200। আরেকবার বলছি, সাকসেসরের রুট কস্ট 100, ফিজিবল সাকসেসরের রুট কস্ট 300, আর যেটা নন সাকসেসর সেটা হচ্ছে 200। ডান। এইবারে আমরা যখন EIGRP নর্মালি যখন দেখব তখন আমরা দেখতে পাবো যে রাউটিং টেবিলে এই রুটটাই অবভিয়াসলি দেখাবে, বিকজ এটাই সাকসেসর রুট, এর কস্ট দেখাবে 100, whereas টোপোলজি টেবিলে আমরা এই তিনটে রুটকেই দেখতে পাবো উইথ দেয়ার রেসপেক্টিভ কস্টস। এবারে EIGRPর একটা প্রপার্টি আছে যেটাকে আমরা বলি ভ্যারিয়েন্স প্রপার্টি, ভ্যারিয়েন্স মেথডও বলে অনেকে। তাই ভ্যারিয়েন্স প্রপার্টি আমি হয়তো ইউজ করলাম, এটাকে কিন্তু EIGRP প্রোটোকলের ভেতরেই কনফিগার করতে হয়। তা আমি ধরো EIGRP প্রোটোকলে গিয়ে ভ্যারিয়েন্স কনফিগার করে দিলাম, সাপোজ 3, ভ্যারিয়েন্স ইজ ইকুয়ালস টু 3 বলে আসলাম। যেই ভ্যারিয়েন্স ইকুয়ালস টু 3 বললাম ও কিন্তু সঙ্গে সঙ্গে এই ফিজিবল সাকসেসর রুটটাকেও ইউজ করতে আরম্ভ করলো ফর লোড ব্যালেন্সিং পারপাস। এটা আমরা যতক্ষণ না ভ্যারিয়েন্স ইকুয়ালস টু 3 বলেছি ততক্ষণ অবধি কিন্তু করবে না, ততক্ষণ অবধি ওর সাকসেসর রুট দিয়েই যা ট্রাফিক যাওয়ার যাবে। ফিজিবল সাকসেসর শুধু ওয়েট করে বসে থাকবে, সাকসেসর ফেল হয়ে গেলে তখন ফিজিবল সাকসেসরকে ইউজ করা হবে। whereas যেই আমি এখানে বললাম ভ্যারিয়েন্স ইকুয়ালস টু 3 তখনই কিন্তু ফিজিবল সাকসেসরের মধ্যে দিয়েও ট্রাফিক যাতায়াত শুরু হয়ে গেল। কেন হলো? বিকজ দেখো ফর্মুলা বলছে যে আমার সাকসেসরের যা কস্ট হচ্ছে, মানে আমার এক্ষেত্রে 100, তাকে ভ্যারিয়েন্স দিয়ে গুণ করো। ভ্যারিয়েন্স আমি কি বলেছিলাম 3, তাহলে 100 ইন্টু 3 করলে আসছে 300। এইবারে EIGRP দেখে যে এই 300 কস্টের ভেতরে যদি কোনো ফিজিবল সাকসেসর রুটের কস্ট যদি এই 300-এর লেসার দেন অর ইকুয়াল টু হয়ে যায়, আজকে আমাদের এই যে ফিজিবল সাকসেসরটা ছিল তার কস্ট তো 300, তার মানে 300-এর ভেতরেই পড়ে গেছে, সুতরাং সেটাকেও আমি তাহলে ইউজ করতে পারি ফর লোড ব্যালেন্সিং পারপাস। কিন্তু মজার জিনিসটা দেখো, আমি কিন্তু যেটা নন সাকসেসর রুট তার যে মানে কস্ট সেটা আমি বলেছিলাম 200, অবভিয়াসলি 200 কিন্তু 300-এর ভিতরেই চলে আসছে, কিন্তু যেহেতু সেটা নন সাকসেসর রুট, যেহেতু সেটা ফিজিবল সাকসেসর রুট নয়, সেই জন্য সেটাকে কখনোই ইউজ করা হবে না ফর আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং। তাই জন্যই দেখো এবার এই ফর্মুলাটাকে যদি তোমরা দেখো, ফর্মুলাটা তাহলে কি বললো, ইফ কস্ট অফ ফিজিবল সাকসেসর, আমি কিন্তু এখানে ফিজিবল সাকসেসর বলেছি, কোনো নন সাকসেসরের গল্পই বলিনি। ইফ কস্ট অফ এনি ফিজিবল সাকসেসর ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ভ্যারিয়েন্স ভ্যালু ইনটু কস্ট অফ দ্য সাকসেসর, দেন দ্যাট ফিজিবল সাকসেসর ইজ ইউজড ফর লোড ব্যালেন্সিং। এবং আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিংটা দরকার পড়লে প্রপোর্শনেট লোড ব্যালেন্সিংও হতে পারে। ট্রাফিক শেয়ার লোড ব্যালেন্সড একটা কমান্ড আছে, সেই কমান্ডটা মেরে দিলে পরেই আজকে কিন্তু আমি লোড ব্যালেন্সিংটা প্রপোর্শনেট করাতে পারি। অর্থাৎ কিনা আমার এই আগের এক্সাম্পলটাতেই আমার যেটা সাকসেসর রুট তার কস্টিং হচ্ছে 100, যেটা ফিজিবল সাকসেসর রুট তার কস্টিং হচ্ছে 300,
তার মানে দুজনের রেশিও হচ্ছে 1:3, একজনের কস্ট আরেকজনের 3 গুণ। এবার যখন ট্রাফিক শেয়ার হবে তখন এক্স্যাক্টলি এই প্রপোর্শনই শেয়ার হবে, অর্থাৎ কিনা যার কস্টিংটা কম তার কাছে 3 গুণ ট্রাফিক বেশি যাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার ওয়ান যার কস্টিংটা বেশি, রাইট? তাহলে মোটামুটি ইআইজিআরপির যে থিওরিটিক্যাল পার্টটা সেটা আমরা আজকে কমপ্লিট করে ফেললাম। এর বেশি ইআইজিআরপির আর থিওরিটিক্যাল পার্ট আমাদের দরকার পড়বে না। যদিও ইআইজিআরপিও অন্যান্য প্রোটোকলগুলোর মতোই একটা হিউজ অ্যান্ড ভাস্ট প্রোটোকল যার প্রচুর ফিচার্স আছে, তাহলেও সেই আগের মতোই বললাম যে তোমরা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যখন কাজ করবে, সেটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হোক কিংবা আইএসপি নেটওয়ার্কই হোক, এভরিওয়্যার তোমাদের এই কনসেপ্টসগুলো জানলেই ইট ইজ মোর দ্যান এনাফ, রাইট? তো আমি এর পরে আমার যে নেক্সট ভিডিওটা নিয়ে আসবো, সেই নেক্সট ভিডিওতে আমি ইআইজিআরপির শুধু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনসগুলোই দেবো। সেখানে ইআইজিআরপির যে কনসেপ্টসগুলো সেগুলো তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস এ লট ফর বিং পেশেন্ট অ্যান্ড ফর বিং কোঅপারেটিভ। বেস্ট অফ লাক, গুড বাই।